আচ্ছা, রেকর্ড চলতেছে। আচ্ছা, কিছুই না, জাস্ট হচ্ছে একদম ইজি একটা জিনিস ছিল যে আমরা হচ্ছে মানে সিসি স্পেসিফিসিটি নিয়ে একটা আলোচনা করছিলাম যে একটা ধরেন যেসব ট্যাগগুলো আছে, হ্যাঁ, যে ধরেন আমি একটা H1 নামে একটা ট্যাগ নিছি। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার একটু দেখাই দিই। আচ্ছা, অনেক টাইম লাগে তো, যাক আমি একটু জাস্ট রিভাইজ করি। একটা আমি H1 নামে একটা ট্যাগ দিছি এখানে। H1 নামে একটা ট্যাগ নিছি এখানে। ট্যাগ নেওয়ার পর হচ্ছে এটার ভিতরে আমি একটা কালার দিছি। এর ভিতরে একটা কালার দিছিলাম ফার্স্টে রেড কালার। হ্যাঁ, রেড কালারটা দিছি। দেওয়ার পরবর্তীতে আমি হচ্ছে যে আবার পরবর্তীতে একটা ক্লাস অ্যাপ্লাই করছি। একই জিনিস আমি যেখানে রেড কালার দিছি ক্লাস অ্যাপ্লাই করছি, নেম দিছি একটা ক্লাস। এই যে ক্লাসের নাম দিছি একটা এরকম যে নেম একটা ক্লাস দিলাম। তারপর আমি এখানে একটা কালার দিলাম ব্লু। তারপরে জিনিসটা আমার ব্লু কালার এসে পড়বে। তার পরবর্তীতে আমি যদি কখনো একটা আইডি অ্যাপ্লাই করি, মানে একটা জিনিস থেকে আরেকটার মধ্যে পার্থক্য কিংবা একটা পাওয়ারফুল কে কতটা বেশি, সেটাই অ্যাপ্লাই করাটা হচ্ছে সিএসএস স্পেসিফিসিটি। তো আমি করলাম কি, একটা নেম ক্লাস দিলাম, তার পরবর্তীতে আমি একটা আইডি দিলাম, আইডির মধ্যে একটা কালার দিলাম। যখন আমি আইডির মধ্যে একটা কালার দিব, তখন দেখবো যে আমার এই জিনিসটা মানে ওভাররাইড করে ফেলছে। আমি এই জিনিসটা দেখাচ্ছি আরেকবার। ধরেন আমি পুরো জিনিসটা কমেন্ট আউট করে দিলাম, সেভ দিলাম, কেটে দিয়ে আগে সেভ দিলাম, রিলোড দিলাম। তা আমাদের এখানে একটা আচ্ছা, কোথায় কোথায় আচ্ছা, এটা আমি কমেন্ট করে দিই, এটা বাদ দিয়ে দিই। সেভ দিলাম, রিলোড দিলাম। কি ব্যাপার? এই যে আমি ফার্স্টে কি করলাম যে এই চনের মধ্যে একটা কালার দিলাম, কালারটা হচ্ছে রেড কালার। যখন আমি এটার ভিতরে একটা ক্লাস অ্যাপ্লাই করলাম, করার পর ক্লাসের যখন একটা সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করলাম, করার পর আমাদের যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা আচ্ছা পুরোটা কমেন্ট, এখন কমেন্ট আউটটা আবার করে নিই, সেভ দিলাম, কমেন্ট করে নিই, এটা কমেন্ট করে নিই। দেখছি ক্লাস রেকর্ডটা মানে ভুলেই গেছি করতে, আমি পজ দিলাম কখন আমার খেয়ালই নেই, আবার দেখাই হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে কি করলাম কি, ক্লাসের মধ্যে একটা কালার দিলাম, জাস্ট নেম নামে একটা কালার দিলাম, দেওয়ার পর এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। যদিও আমার এখানে H1 নামে একটা ট্যাগ ছিল, এটার মধ্যে আমি কালার অ্যাপ্লাই করার পর আমি একটা ক্লাস দিছি। এখন দেখি কি হয়, এটা আমার নীল কালার হয়ে যাচ্ছে। তা আমি যদি আবার হচ্ছে একটা আইডি অ্যাপ্লাই করে নিলাম, এখানে আইডি নাম দিলাম হচ্ছে নেম আইডি। এটার মধ্যে আমি একটা কালার দিলাম, দেওয়ার পর কি হচ্ছে, এই যে আমার কালারটা ওভাররাইড করে পিঙ্ক হয়ে গেল। এটা কারণটা কি, যে আমাদের একটা সিএসএস এর মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকবে, ভ্যালু থাকবে, কিন্তু একটা একটা হচ্ছে পাওয়ারফুল কে কতটা বেশি, এটাই হচ্ছে সিএসএস স্পেসিফিসিটি। আমরা ফার্স্টে ট্যাগ দিলাম, ট্যাগের নামের সাথে পরবর্তীতে আমরা ক্লাস দিলাম, ক্লাস থেকে বেশি পাওয়ারফুল আমরা কাকে পেলাম, আইডি কে। এর চেয়ে আরো পাওয়ারফুল আছে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করি, ঠিক আছে, ধরেন আমি একটা কালার দিলাম ইন্ডিগো, এরকম একটা কালার দিয়ে দিই, এরকম একটা কালার দিলাম, কালার দেওয়ার পর হচ্ছে যে সেভ দিলাম, দেওয়ার পর দেখবেন আমার কালারটা ইন্ডিগো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, ধরেন আমি অন্য একটা কালার দিলাম, লাইক কিছু একটা দিলাম, ইয়েলো। ঠিক আছে, ইয়েলো, এরকম একটা কালার দিই, সেভ দিলাম, দেখবেন আমার এই কালারটা ইয়েলো হয়ে যাচ্ছে। তো এটার মানে এরকম যে আপনার এক একটা চেয়ে একটা পাওয়ারফুল বেশি। তো এখন আমরা সবচেয়ে বেশি পাওয়ারফুল কাকে পাচ্ছি, ইনলাইন সিএসএসকে। এটা হচ্ছে আরেকটা বেশি পাওয়ারফুল আছে, সেটার নাম হচ্ছে ব্যাং ইম্পর্টেন্ট। ব্যাং ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট লেখা লিখতে হবে, লেখার পর এই জিনিসটা আমি যেখানে অ্যাপ্লাই করি না, সেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। সেটা হোক না কেন, সেটা সবচেয়ে লেস পাওয়ারফুল একটা জিনিস, সেটাও সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এখন জাস্ট দেখেন রেড কালার হয়ে গেছে। আমি যদি আবার এখানে এসে যদি হট পিঙ্কের মধ্যে বা এটার মধ্যে দিই ব্যাং ইম্পর্টেন্ট, দেখবেন এটা এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। শেষ। ওকে, হয়ে গেছে এখন পিক। আচ্ছা, এটা গেল। তার পরবর্তীতে আমরা একটা জিনিস দেখাইছিলাম যে সেটা হচ্ছে যে আমরা নর্মালি একটা হচ্ছে যে বক্স নিছি, আমরা এরকম একটা বক্স নিছি, বক্স মানে আমরা একটা ক্লাস নিছি, নেওয়ার পর এটার ভিতরে একটা প্যারাগ্রাফ দিলাম। প্রথমে আমরা যে জিনিসটা করলাম যে একটা এখানে একটা বক্সের ভিতরে একটা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পর আমি এখানে একটা বর্ডার পাচ্ছি। তার পরবর্তীতে আমি একটা উইড হাইট দিলাম। উইড হাইট দিলে আমাদের কি হচ্ছে, উইড হাইটটা যখন দিচ্ছি, এখানে আমার জিনিসটা আবার ওভাররাইড করে এটা বাইরে চলে যাচ্ছে, কারণ এটা আমার উইড হাইট দেওয়া আছে 200 400, সরি 400 পিক্সেল হচ্ছে উইড, এবং আপনার হাইট হচ্ছে 200 পিক্সেল, কিন্তু বাড়তি অংশটুকু কি হচ্ছে, বাড়তি অংশটুকু এটার মানে আমার এই বর্ডার বাইরে চলে যাচ্ছে। তো আমি চাইলে এটাতে হিডেন করতে পারি, ওভারফ্লো হিডেন যদি আমি ইউজ করি প্রপার্টি ভ্যালু, তাহলে জিনিসটা আমার বাড়তি অংশটুকু হিডেন হয়ে যাবে। ঠিক আছে, বাড়তি অংশটুকু হিডেন হয়ে গেল। আবার যদি আমি এখানে স্ক্রল ইউজ করি, জিনিসটা যেটা হবে, এটা আমি চাইলে স্ক্রল করে পুরো জিনিসটা দেখতে পারি। তো চলেন আমরা এটার আপাতত হিডেনই রাখি, এটাকে আমরা হিডেন রাখলাম, সেভ দিলাম,
কিংবা হচ্ছে আমি এটার বাদই দিয়ে দিই, ধরেন এটা আমি আপাতত কমেন্ট করে রাখলাম। কমেন্ট করলে কি হচ্ছে আমার, কমেন্ট করলে, আচ্ছা সেভ দিয়ে নিই, সেভ, এই যে আমার জিনিসটা বাইরে চলে আসছে। তো আমি একটা চাইলে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ধরেন এখানে আমি আরেকটা বক্স ইউজ করি। ধরেন এরকম আরেকটা ডিপ খুললাম, সেম জিনিস আরেকটা খুললাম, ডিপ খুললাম, খোলার পর একটা নাম দিলাম বক্স টু। ঠিক আছে, বক্স টু নামে একটা নাম দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে একটা উইড দিলাম। আচ্ছা এখানে না, সরি, একটা প্যারাগ্রাফ দিয়ে দিই আপাতত। সবাই আছেন তো নাকি? হ্যালো, জি ভাইয়া। বুঝলাম না জি তো, ভাই আছে। তো বারবার আটকে যাচ্ছে, তো মনে করছে যে আচ্ছা ধরেন এখানে আমি 100 পিক্সেলের একটা, 100 না আবার 150 পিক্সেলের একটা জিনিস নিলাম, তারপর সেভ দিলাম। তারপর এইখানে আমি এসে ধরেন এইখানেও সেম কাজটা করব। ধরেন আচ্ছা এইখানে আপাতত দেখি এটা কি অবস্থা। অনেক স্লো আসতেছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, অনেক পরে ভিডিও ভিডিও অনেক পরে আসতেছে, কথা ভাইয়া অনেক আগে ভিডিওটা পরে। অনেক স্লো হয়ে যায়। তাই কারণটা কি বুঝতেছি না তো। জি ভাইয়া। হয়তো নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি ক্লাসটা লিভ নিয়ে আবার সাথে সাথে ঢুকতেছি, কেউ লিভ নেন না, ঠিক আছে থাকেন। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা বুঝলাম না, ক্লাস শুরুর সময় 21 জন ছিল, তার পরবর্তীতে 15 জন হয়ে গেছে। মানে আপনার, মানে যারা আসছেন তারা কি ফার্স্টে এই জন্য বলছিস ভাইয়া প্রেজেন্ট নিয়েন না। অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসে নাকি? আমি বুঝলাম না ব্যাপারটা। আমি এরপর থেকে অ্যাটেন্ডেন্স নিবই না আপনাদের। মানে এই জিনিসটা মানে কেমন হলো না? যাই হোক, যেখানে ছিলাম আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, করছি কি একটা বক্স টু আমি একটা, আমি ডিভ অ্যাপ্লাই করছি, এটার ভিতরে আমি একটা ক্লাস অ্যাপ্লাই করে কি বলে সরি একটা প্যারাগ্রাফ। স্ক্রিন শেয়ার করেন ভাই তো। ভাই স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। হ্যাঁ দাঁড়া করতেছি। আচ্ছা আমরা কি করছি, একটা ডিভের ভিতরে একটা অলরেডি প্যারাগ্রাফ আছে, আমরা আরেকটা ডিভ নিলাম, এর ভিতরে একটা প্যারাগ্রাফ দিলাম। এখন একটু সেভ করে একটু রিলোড দিয়ে দেখি তো কি অবস্থা হয়। এটা তো আমার আগের প্যারাগ্রাফটা, তাই না? আপনারা দেখলে বুঝতে পারছেন এটা আমার মানে ফার্স্টে যে প্যারাগ্রাফটা নিয়েছিলাম। এখন আমি যদি আবার এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করি, আরেকটা মানে প্যারাগ্রাফ নিলাম, দেখেন জিনিসটা কি হচ্ছে, আমার এটা পাশাপাশি এসে পড়তেছে। আচ্ছা এখানে ধরেন আমি এটার মধ্যে আমি একটা উইড হাইট দিয়ে দিই, এই জিনিসটা সেম জিনিসটা আরেকবার দেখাচ্ছি আর কি, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। ধরেন এখানে আমি একটা ধরেন আগের মতো করে বর্ডার দিই। আচ্ছা এই জিনিসটা পুরোটা কপি করে নিয়ে আসি, এই জিনিসটা আবার দেখাচ্ছি। বক্স টুতে এখনো প্রপার্টি দেওয়া হয় নাই তো, তারপরও 400/200 কেমনে আসলো? এখানে আমি, আচ্ছা দাঁড়ান কোথায় যেন ছিল বক্স, বক্স কোথায়, বক্স বক্স, আসলে তো মানে আমি এটা খেয়াল করি নাই, এটা কেমনে আসলে একটু দেখি আমরা, যদি কোনো কিছু থাকে আমরা ফিক্স করে নিব। আচ্ছা এবার একটু দেখি তো আরেকবার। আচ্ছা আমি এটা কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, দেখি প্রবলেমটা কোথায়। সেভ দিই, সেভ দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন এই সেম জিনিসটা বর্ডারটা পাওয়া যাচ্ছে, বর্ডার বডি যে উইড হাইটটা পেয়ে গেল এখানে আমি। ওহো, আচ্ছা এটার কারণটাকে আমি বলি। কারণটা হচ্ছে এই যে দেখেন আমি একটা ডিপ নিছি না, দেখেন ডিপটা শুরু হয়েছে কোথায়, এই যে শেষ হয়েছে কোথায়। আমি এই ডিপের ভিতরেই হচ্ছে এই জিনিসটা নিয়ে রাখছি, যার কারণে আমার এই পুরো জিনিসটা আমার একটা উইড হাইট পাচ্ছে। আপনারা খেয়াল করেন যে এই যে ডিপ আছে না, ডিপ বক্স ক্লাস, এটার ভিতরে দেখেন একটা পি প্যারাগ্রাফ আছে, তার পরবর্তী দেখেন এটার ভিতরে আমি একটা ডিপ নিয়ে নিছি, যার কারণে সেম উইড হাইটটা পাচ্ছে। ব্যাপারটা বুঝা গেছে কেমনে করে পাচ্ছে এটা? আমি এটাকে কেটে দিই, তাহলে আমি এটাকে কেটে দিলাম, কেটে দিলাম, কেটে যদি সেভ দিই, হ্যাঁ সেভ দিলাম, দেওয়ার পর এখন দেখবেন ওই বক্সটা চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার ধরেন আমি এখানে এখানে যদি এখন নতুন করে আবার এই যে এটা না,
আমার ডিপটা শেষ কোথায়, এখানে দেখেন এখানে আলাদা পুরো একটা স্পেস দিয়ে নিচ্ছি, এটার ভিতরে আমি এখন পেস্ট করলাম। এবার দেখেন এটা আলাদা পাবে এবং একটা বিশ্বে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এটাকে এটা ওভাররেট করবে। কেমন করে দেখেন, ওই যে কি হচ্ছে যে আমার হাইট থেকে আমার বেশি অংশ কে আছে, আমার হাইট থেকে বেশি অংশ এই যে বাড়তি প্যারাগ্রাফটুকু আছে, কিন্তু আমি কি করছি এখন নতুন একটা প্যারাগ্রাফ অ্যাপ্লাই করছি, যার কারণে এটা এটার উপরে ওভাররেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে এই জায়গাটায় আসি, এখানে আসার পর ধরেন এইখানে একটা আমি এই জিনিসটা কমেন্ট আউট করে নিলাম, এটারে ধরেন আমি দিলাম যে ধরেন কিছু একটা কালার দিই, ব্লু, ব্লু কালার দিলাম, ধরেন ব্লু কালার দেওয়ার পর এই যে দেখেন এখন কি হচ্ছে, আবার এটার সাথে এটা ওভাররাইট হয়ে একদম নিচে চলে যাচ্ছে, মানে জিনিসটা পুরো হিজিবিজি অবস্থা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি যদি চাই এটাকে ভিজিবিলিটি নামে একটা প্রপার্টি আছে, ভিজিবিলিটি হিডেন, এটা করে দিলাম, দেখবেন হিডেন করলে শুধুমাত্র এই অংশটুকু থাকবে। ঠিক আছে, ভিজিবিলিটি হিডেন করলে আমার ওই জিনিসটা থাকবে, মানে এটা আমি পুরো জিনিসটারে হাইড করে দিলাম। হ্যাঁ, ধরেন আবার এইটারে আমি কমেন্ট ইন করে নিলাম, আবার এটাকে উঠাই দিলাম, তাহলে দুইটা একসাথে শো করবে, আর ওভারফ্লো যেটা হচ্ছে সেটা শো করবে। ঠিক আছে, সেভ দিলাম। দেখেন ওভারফ্লো যেটা করতেছিল সেটা কিন্তু এটার মধ্যে আটকে গেছে। হ্যাঁ, আবার যদি এখানে আমি স্ক্রল দিই, এটার মধ্যে যদি আমি স্ক্রল দিই, স্ক্রল দিলে দেখেন কি হচ্ছে, আমার প্রথম কন্টেন্টটুকু দেখবেন এটার ভিতরে চলে আসে অলরেডি, কারণ আমি এখানে হিডেন দিছি। এখন এটা আমি স্ক্রল করতে পারবো। ঠিক আছে, এখন দিলাম রিলোড, এটা স্ক্রল করতে পারতেছি। তাহলে এটার মধ্যে কেমন করে করা যায়, এটাও সেম প্রপার্টি ইউজ করি আমরা, ওভারফ্লো স্ক্রল দিই, ওভারফ্লো স্ক্রল দিলাম, সেভ দিলাম, রিলোড দিই, দেখবেন আমার এই জিনিসটা এখন স্ক্রল করতে পারছি। আচ্ছা, এখানে আবার স্ক্রল এই জিনিসটা অ্যাপ্লাই করা হয় নাই, কোথায় কোথায়, এটা উঠাই ফেলছি না, সেভ দিই, বাস এখন দেখবেন দুই পাশে স্ক্রল করতে পারতেছি। যতই কন্টেন্ট থাকুক না কেন, ভিতরে আপনি আরো বাড়ায় দেন, হ্যাঁ, এটারে আপনি লরেন 500 করে দেন, কোনো সমস্যা নেই, 500 কন্টেন্টই আপনি স্ক্রল করে যেতে পারবেন। লরেন 500 করে, 500 করে দেন, সেভ দেন, এবার পুরো 500 কন্টেন্ট এটার ভিতরে চলে গেছে। রিলোড দিলাম, এই যে দেখেন পুরো 500 কন্টেন্ট এটার ভিতরে আছে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই বুঝতে পারছেন ওভারফ্লোর কাজটা কি, হিডেন কেমন করে করে। তারপর হচ্ছে আবার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন, এটা দিলে আপনার হচ্ছে যে পুরো কন্টেন্ট যা আছে ওই পুরো ডিপটাই নাই হয়ে যাবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন যে ভিজিবিলিটি হিডেন এটা দিলে, আবার অনেক সময় ডিসপ্লে নাম দিয়েও করা যায়, ভিজিবিলিটি হিডেন দিয়েও করতে পারবেন। আচ্ছা, কারো কোনো কনফিউশন এইটুকুর মধ্যে, কারো কোনো কনফিউশন আছে এতটুকুর মধ্যে, সিএসএস স্পেসিফিসিটি কিংবা হচ্ছে যে সিএসএস এর ওভারফ্লো, হিডেন স্ক্রল, এগুলোর মধ্যে কারো কোনো কনফিউশন? আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে সিএসএস ফ্লেক্স বক্স নিয়ে একটু আলোচনা করব। ধরেন আচ্ছা এখানে না, অন্য একটা ফাইল খুলি, অন্য একটা ফাইল খুলে নিয়ে আমি সেভ দিলাম। ঠিক আছে, এই যে একটা সিএসএস ফ্লেক্স, ফ্লেক্স ঠিক আছে, ফ্লেক্স বক্স জিনিসটা কিরকম করে কাজ করে একটু দেখেন। ধরেন আমি একটা একটা ধরেন আমি কন্টেইনার নামে একটা এরকম যদি শুধুমাত্র ডট কন্টেইনার লিখি, তাহলে কি হবে, আমার একটা ডিপ তৈরি হবে এবং এটার ভিতরে একটা ক্লাস নামে একটা কি বলে কন্টেইনার নামে একটা ক্লাস থাকবে, তাই না, জিনিসটা এরকম হয়। তো এখন ধরেন আপনি এই কন্টেইনারের ভিতরে মানে এই ডিভের ভিতরে তো একটা ক্লাস আছে কন্টেইনার নামে, এখন আপনি এটার ভিতরে আরো একটা ডিভ তৈরি করতে যাচ্ছেন। হ্যাঁ, ডিভটা ধরেন এরকম হবে যে ধরেন এরকম একটা ডিভ দিলেন, তাহলে কি হবে যে একটা ডিভের ভিতরে একটা ডিভ তৈরি হচ্ছে, বা আমি যদি সহজভাবে বলি যে ধরেন আপনি এই যে একটা ডিভের ভিতরে আরেকটা ডিভ তৈরি করার জন্য যেটা করবেন যে একটা এরকম অ্যারো দিবেন। ঠিক আছে, লেস দেন সরি গ্রেটার দেন অ্যারোটা ইউজ করবেন, করার পর আবার যদি ডিভ লেখেন তাহলে কি হবে, একটা ডিভের ভিতর আরেকটা ডিভ তৈরি হবে, দেখেন এরকম। আর যদি মনে করেন যে এই ডিভের ভিতর আপনি ক্লাসগুলো ডিফাইন করে দিতে যাচ্ছেন, যে এটার একটা ক্লাস দিলেন, ধরেন আপনি কন্টেইনার দিলেন, এবং এই ডিভের ভিতরে একটা ক্লাস দিয়ে দিলেন যে ধরেন একটা বক্স নাম দিলেন, একটা বক্স নাম দিলেন, তাহলে কি হবে যে কন্টেইনারের নামে একটা অলরেডি আপনার ক্লাস তৈরি হচ্ছে এবং এটার ভিতরে একটা ডিপ তৈরি হচ্ছে যেটার ক্লাসটা থাকবে বক্স। বা এটা যদি চান যে আপনি না আমি শুধুমাত্র ডিপ না দিয়ে আমি শুধু ক্লাসের নামটা দিব, তাও দেখবেন যে আপনার ডিপটা তৈরি হয়ে যাচ্ছে।
শুধুমাত্র ক্লাসের নামটা যদি দিয়ে ডিফাইন করে তারপর বক্স লিখলাম, তারপর এন্টার দিলাম, দেখবেন কি হবে, ডিভের ভিতরে ডিভ তৈরি হলো উইথ ক্লাসেস অফ কন্টেনার এন্ড বক্স। সব বুঝতে পারছেন এটা কেমন করে ইউজ করলাম? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ধরেন আপনার এরকম যে আপনি কন্টেনার নামে একটা প্যারেন্ট একটা ডিভ খুললেন, এখন এটার ভিতর আপনি ধরেন আপনার 3-4টা ডিভ লাগবে। 3-4টা ডিভ লাগবে, তাহলে ধরেন আপনি যদি এরকম দেন যে ডিভ ইনটু, ধরেন আপনি দিলেন যে 3 দিলেন, যে আপনার এই কন্টেনার নামে যে একটা ডিভ তৈরি হবে, ক্লাস তৈরি হবে, এটার ভিতরে আপনি চাচ্ছেন যে আরো 3টা ডিভ তৈরি হোক, তাহলে কি হবে, এরকম 3টা ডিভ তৈরি হয়ে যাবে। আবার যদি চান যে না, আপনার ডিভের ভিতরে আপনি ক্লাসের নামটা অ্যাপ্লাই করে দিবেন, ধরেন আপনি দিলেন বক্স, তাহলে কি হবে, 3টা ডিভ তৈরি হবে যেটার ক্লাস থাকবে বক্স, এরকম। আবার 3 দিলাম, এই যে এরকম। আবার যদি আপনি 4 বা 5 দেন, দেখবেন যে 5টা বক্স তৈরি হয়ে গেছে। ওকে, সবাই বুঝতে পারছেন? এটার মধ্যে কারো কোনো কনফিউশন? না ভাইয়া, বুঝছি। আচ্ছা ভাইয়া, ভাই বুঝতে পারছো? হ্যাঁ, বলো। আমি যে ওই যে ইয়াতে কোডটা সাবমিট করতেছি, লিঙ্কটা বারবার সাবমিট হচ্ছে, এরপর আর দেখতেছি না লিঙ্কটা। কোথায় মানে সাবমিট আমার করতেছেন? গিটহাবের কথা কমেন্ট বলতেছেন? বক্সে, কমেন্ট বক্সে, ফেসবুক পেজের কমেন্ট বক্সে। আচ্ছা, আমি পরে দেখবো না, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, কার সমস্যাটা একটু নামটা বলেন তো? শামীম ভাই আপনার? রিয়াদ হোসেন মজুমদার। আচ্ছা, রিয়াদ ভাই, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। ওকে, তো আচ্ছা ঠিক আছে, যেখানে ছিলাম আমরা, যে ধরেন কোথায় কোথায় কোথায়, এই যে জায়গাটায় আমরা এরকম একটা ক্লাস একটা দিলাম বক্স নামে। তো তার পরবর্তীতে ধরেন আমি এরকম একটা জিনিস অ্যাপ্লাই করতে চাই, যে এখানে আমি একটা স্টাইল খুলে নিই, ট্যাগ স্টাইল ট্যাগ খুললাম, খোলার পর কারণ ভিতরে আমরা আগে যে জিনিসটা করতাম, যে ধরেন যে কোনো একটা ধরেন আমরা কি করতাম, যে আচ্ছা এই জিনিসটাকে একটু দাম, বক্সের ভিতরে একটা আমি ধরেন উইড হাইট দিয়ে নিই, একটা উইড দিলাম ধরেন 300 পিক্সেল, হাইট দিলাম এরকম ধরেন 150 পিক্সেল, ঠিক আছে। আর একটা বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, এরকম একটা বর্ডার, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ফাইলটা ওপেন করি, ফ্লেক্স ফ্লেক্স ফ্লেক্স, এই যে এটা। আচ্ছা দেখেন, এরকম আমার 3টা বক্স তৈরি হয়ে গেছে। তো ধরেন আমি এটার ভিতরে কিছু একটা লেখা দিই, যে ধরেন ওয়েব, আচ্ছা গ্রাফিক্স, আচ্ছা তারপর ধরেন আমি এসিও দিলাম, এরকম কিছু একটা সেভ দিলাম। তারপর ধরেন আমি এখানে বলে দিলাম যে ফন্ট সাইজ করো 28 পিক্সেল, এরকম সেটা বললাম, সেভ দিলাম। এর ভিতরে টেক্সট এসে এখন যদি আপনি চান যে নর্মালি আমরা কি করতাম, যে ধরেন এই যে বক্স যেগুলো আছে, আমরা যখন কোনো একটা কন্টেনার বা কিছুর ভিতরে পাশাপাশি অনেকগুলো ধরেন একই ক্লাস আমরা অ্যাপ্লাই করে আমরা কি করতাম, যে পাশাপাশি আনার জন্য আমরা কি প্রপার্টি ইউজ করছি আগে, পাশাপাশি আনার জন্য আমরা আগে কি প্রপার্টি ইউজ করতাম, এই জিনিসটা তো ফ্লুয়েড ফ্লোট লেফট। হ্যাঁ, ফ্লোট লেফট আমরা ইউজ করতাম, তাই না? ফ্লোট ফ্লোট আমরা লেফট ইউজ করতাম। সো এটা দিলে আমাদের কি হতো, যে পাশাপাশি এসে পড়তো। এখন আমাদের সামনে এরকম আমরা অনেক জিনিস শিখবো, যেটার মধ্যে একটা হচ্ছে ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সে শুধুমাত্র এই যে আমরা পাশাপাশি যে জিনিসটা আছে এটা একভাবে আনতে পারি, এটা ছাড়া আরো অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। কিরকম, ধরেন আমি এটা কমেন্ট করে দিলাম, এখানে যদি আমি যে মানে এটার প্যারেন্ট ডিভ কোনটা আছে, প্যারেন্ট ডিভ হচ্ছে এই বক্সের প্যারেন্ট ডিভ হচ্ছে কন্টেনার। সো আমি কন্টেনারের ভিতরে একটা জিনিস অ্যাপ্লাই করব, কন্টেনার, এটার ভিতরে আমি ফ্লেক্স নামে একটা ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টির একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ফ্লেক্স। ওকে, শুধুমাত্র ফ্লেক্স এটা যদি দেই, দেখি কি হয়। সেভ দিলাম, তারপর দেখতে পারবেন। আচ্ছা, এটা আমি কমেন্ট আউট করে নিই, আবার দেখবেন এটা নিচে এসে পড়ছে। আমি যখন এই যে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছি, এটা অনেকটা ফ্লোট প্রপার্টির মতো করে কাজ করবে। সেভ দিলাম, এই যে দেখেন এটা পাশাপাশি চলে আসলো। কিন্তু এটা ছাড়াও আরো অনেকগুলো সুবিধা আছে। আমরা সবসময় ফ্লোট লেফট ইউজ করছি, কিন্তু ভবিষ্যতে আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, দেখবেন আপনাকে স্যার ফ্লোট লেফট এইগুলো ইউজ করার প্রয়োজনই পড়তেছে না। আপনি দেখবেন যে ফ্লেক্স বক্সই সবচেয়ে বেশি ইউজ করতেছেন, কারণ ফ্লেক্স বক্সে অনেক অনেক সুবিধা আছে। তার মধ্যে একটা দেখলেন এরকম, তারপর দেখেন আরো অনেক জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে এটাকে জাস্টিফাই কন্টেন্ট নামে একটা জিনিস আছে, এইটাকে যদি আপনি সেন্টার ধরেন, আপনি এরকম একটা সেন্টার দিলেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেন, দেখেন কি হয়, জিনিসটা মাঝখানে চলে আসলো। আগে আমাদের কি করতে হতো, মার্জিন অটো এরকম দিতে হইতো, দিয়ে হচ্ছে যে আমরা
মাঝখানে নিয়ে আসতাম, অনেক ঝামেলা করতে হতো। সো আমাদের যখন আমরা ফ্লেক্স বক্স ইউজ করবো, ফ্লেক্স বক্স মানে মূলত এটাই যে আপনার এই ধরনের জিনিসগুলো আপনি খুব সহজে একটা কন্টেন্ট আরেক জায়গা থেকে মুভ করতে পারবেন, রোটেট করতে পারবেন, অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, তো আমরা এটার মাঝখানে নিয়ে আসলাম। আপনি যদি চান আরো জিনিস অ্যাপ্লাই করতে পারেন, লাইক যে ধরেন আমরা এটাকে যদি আমরা এন দিই, দেখেন কি হয়। এন দিলে কি হচ্ছে, পুরো জিনিসটা আপনার আচ্ছা এভাবে করে না দেখাই, যে ধরেন সেন্টার দিলাম, তারপর ধরেন স্পেস, ধরেন এরকম দিলাম, স্পেস বিটুইন নামে একটা জিনিস আছে। স্পেস বিটুইন দিলে দেখেন কি হচ্ছে, আমার এখানে একটা স্পেস তৈরি হচ্ছে, স্পেস তৈরি সবগুলা পাশাপাশি একটু মাঝখানে স্পেস রেখে দূরে সরে যাচ্ছে। এছাড়া আরো আছে যে স্পেস ইভেন্টলি নামের এরকম একটা জিনিস আছে। স্পেস ইভেন্টলি দিলে দেখেন কি হচ্ছে, এটা দুই পাশে স্পেস রাখতেছে এবং মাঝখানে স্পেস রেখে সরে যাচ্ছে। তো জিনিসটা মজার না? আপনি ইচ্ছা মতো আপনি এটা ঘুরালেন ফিরালেন, আপনার যেমন মন চায় আপনি রাখলেন, দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না। ধরেন আমি এটার আপাতত সেন্টারই রাখি, সেন্টারে রাখলাম, সেন্টারে রাখলাম, সেভ দিলাম। তারপরে ধরেন আপনি চাইলে এই জিনিসটাকে এখন আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল ভাবে আমরা মুভ করাইতে পারি। কেমন? এটা দেখেন যে আমরা ধরেন এটাকে একটা দিলাম এরকম যে ফ্লেক্স ডিরেকশন। হুম, ফ্লেক্স ডিরেকশন আমাদের এটা কি আছে, এখন আমাদের এই জিনিসটা হচ্ছে কি রোর মতো করে আছে। আমরা চাইলে এটাকে কলামের মতো করে জিনিসটাকে বানাইতে পারি। কিরকম? এই যে দেখেন কলামের মতো হয়ে গেল জিনিসটা। ওকে, দেখছেন? সবাই খেয়াল করেন যে আমার ফ্লেক্স ডিরেকশন যখন আমি কলাম ইউজ করলাম, সাথে সাথে জিনিসটা আবার কলামের মতো করে এটা লম্বা হলো। আচ্ছা, এটা যদি এখন আমি অন্যভাবে চেঞ্জ করতে চাই, যে ধরেন আমি এটাকে move করে দিই, এইটাকে ধরেন অ্যালাইন আইটেমস ইউজ করলাম, অ্যালাইন আইটেমস দিলাম, সেন্টার। ঠিক আছে, সেন্টার দিলাম, দেখেন এখন এই জিনিসটা মাঝখানে চলে আসলো। ব্যাপারটা মজার না? আপনি ইচ্ছা মতো করে আপনি এটা ঘুরাইতে ফিরাইতে পারবেন, এটারে কলাম বানাইতে পারবেন, রো বানাইতে পারবেন। আবার আবার যখন কলাম বানাবেন তখন অবশ্যই যে জাস্টিফাই কন্টেন্টটা কাজ করবে না, তখন আপনার অ্যালাইন আইটেমস নামে একটা জিনিস ইউজ করতে হবে। ওকে, সবাই বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন একটুকুর মধ্যে? হ্যালো, আবার কি ইলেকট্রিসিটি গেল, না আপনারা আছেন তো? না ভাইয়া বুঝছি। ভাইয়া ওই সমস্যাটা কি হলো, ওই যে 400/200 না দেওয়া করছিল। ও আচ্ছা, ওইটা কি আমার ইয়াতে আসে নাই, মানে তখন আপনার ক্লাসে ছিলেন না, নাকি ইলেকট্রিসিটি চলে গেছিল? জি না ভাই, ইলেকট্রিসিটি চলে গেছিল। ও আচ্ছা, তাহলে তো অনেক আগে চলে গেছে। আমি আমি 5 মিনিট ধরে তাহলে কন্টিনিউয়াসলি ক্লাস নিতেছিলাম। যাই হোক, আমি খেয়ালই করিনি। আচ্ছা, সমস্যাটা কি হয়েছিল আমি বলি। আমি ফাইলটা আবার ওপেন করি। আচ্ছা, ক্লাসের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি রেকর্ড করছি আর কি, আমি দেখাচ্ছি। আচ্ছা দাঁড়ান, এটা না, দাঁড়ান আমি দেখাচ্ছি সমস্যাটা কি ছিল, এখনই দেখতে পারবেন। এই যে দেখেন, কোথায় কোথায় কোথায়, আচ্ছা দাঁড়ান, এই জিনিসটা প্রপার্টিটা পুরোটা হাইড করি। আচ্ছা, এটা পুরোটা বাদ দিয়ে দিই একটু। আচ্ছা দাঁড়ান, আমি পরে দেখাচ্ছি কি সমস্যা ছিল। এটা যেমন সামনে থাকুক, এটা থাকুক, সেভ দিলাম। আমি তখন করছিলাম কি, এই যে ডিপটা আছে না, এই ডিপটারে করছিলাম কি, এই ডিপটা হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে প্রেস করে দিছিলাম। এই যে দেখেন এই যে ডিপটা আছে না, যেখানে শুরু না, আমি করছিলাম কি একটা এন্টার প্রেস করে এই জায়গাটার মধ্যে প্রেস করে দিছিলাম। ঠিক আছে, আমি খেয়াল করি না যে আমার ডিপটা এখানে ক্লোজ করে নিচের লাইনে দেওয়ার কথা, আমি এটার ভিতরে প্রেস করে দিয়েছিলাম। তো সেভ দেওয়ার পর আমার যেটা হয়েছিল, যে আমি যদি এখানে আসি, দেখবেন যে আমার এই যে এটার মধ্যে দেখেন সবগুলো উইড হাইড একসাথে পেয়ে যাচ্ছে, দেখছেন? আমি কিন্তু এটার মধ্যে বক্স টুর মধ্যে কোনো ক্লাস অ্যাপ্লাই করি না, কিচ্ছু করি নাই, সবকিছু কিন্তু আমার কমেন্ট আউট করা। কিন্তু আমি করছি কি, মানে ভুলে আমি জাস্ট হচ্ছে এই ডিপের ভিতরে এই বক্স টুর যে জিনিসগুলো আছে সবগুলো একসাথে অ্যাপ্লাই করে ফেলছিলাম, মানে পেস্ট করে দিয়েছিলাম। এই যে দেখেন ডিপটা শুরু হয়েছে কোথায়, এই ডিপটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এই জায়গায়। আবার এই ডিপটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এই জায়গায়। আমার যদিও এটা দেওয়া উচিত ছিল, আমার কোথায় দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে কাইটা নিয়ে আমি কাইটা নিলাম, কাইটা নিলাম, সেভ করবো আমি এখন কোথায়, এইটার নিচে। সবাই বুঝতে পারছেন সমস্যাটা কোথায় হয়েছে? এখন দেখেন সেভ দিলাম, জি ভাইয়া।
সেভ দিয়ে যদি রিলোড দেই, এই দেখেন এখন হচ্ছে কি এটা ওভাররাইট করে ফেলতেছে। আমার যদি এটা 500 দিছি কিন্তু আমার হচ্ছে কি এই জিনিসটা এটার সাথে ওভাররাইট করতেছে। আমি যদি এটার এখন ধরেন কোথায় এই জায়গাটার মধ্যে ওভারফ্লো স্ক্রলটা আমি ঠিক করে দিই, সেভ দিলাম। দেখেন এটা জায়গা মতোই আছে কিন্তু এটা আমার ঠিক মতো হাইটটা পাচ্ছে, উইডথটাও পাচ্ছে। আবার আমি যখন এটারে কি করলাম সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি, জাস্ট হচ্ছে এটার ওভারফ্লো স্ক্রল করে দিছি, সেভ দিছি, ব্যাস হয়ে গেল। দেখেন এই জিনিসটা স্ক্রল কাজ করতেছে। সবাই বুঝতে পারছেন এইটার ভিতরে ওভাররাইট হয়ে গেছিল, মানে ওভাররাইট না, মানে একই ডিপের ভিতরে আমি দুইটা জিনিস অ্যাপ্লাই করে ফেলছিলাম। জি ভাইয়া। আচ্ছা যাক, আজকে আর সিএসএস দেখাবো না, অন্য একটু দেখি আপনাদের ওয়েব হোস্টিং এর ব্যাপারে একটা আইডিয়া দিই। সমস্যা আছে ওয়েব হোস্টিং শিখতে, মানে নাকি এইচটিএমএল সিএসএস দেখবেন? দেখাই আর কি যে আমরা বড় বড় না অ্যাপ্লিকেশন ভাইয়া, কিভাবে বলেন তৈরি করব। ওয়েব হোস্টিং সম্পর্কে বলেন, দেখেন ভাইয়া। সমস্যা নেই, আচ্ছা, শেখার এটা হচ্ছে আমার দরকার একটা আছে। ক্লায়েন্ট সার্ভার, আমি এটার ভিতরে ঢুকলাম। ক্লায়েন্ট মানে আমাদের নিজস্ব, মানে যে এজেন্সি আছে ওইটারই আমাদের ডোমেন হোস্টিং এর যে সার্ভিসটা দিই, এটাই ওটা আর কি। তো যাই হোক, তো এখানে যদি আসি, আমার এখানে অনেকগুলো ডোমেন হোস্টিং নাম আছে। ধরেন আমি যে কোনো একটা দিয়ে করি আপাতত। ধরেন কোথায় কোথায়, আচ্ছা এটাই, কারণ আমি এটাতে ঢুকলাম। আপনাদের এই জিনিসটা আপনাদের বুঝতে পারেন, এটা হচ্ছে মাদার সার্ভারের কাজ। আমি ডিরেক্ট সি প্যানেলে চলে যাচ্ছি। আপনারা যখন ডোমেন হোস্টিং কিনবেন তখন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, এই যে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ধরেন আমার এটা একটা ক্লায়েন্টের জন্য আমার একটা ডোমেন নেওয়া আছে, যে চোজেন জেনারেশন গোলফ এরকম। সো আপনাদের যখন এরকম কোনো একটা কি বলে যে ডোমেন হোস্টিং কিনবেন তখন আপনাদেরকে এরকম একটা সি প্যানেল দেওয়া হবে। সি প্যানেলের ব্যাপারে কারো আইডিয়া আছে? জি ভাইয়া, আছে। আচ্ছা, জি তো ভাইয়া। এই যে এই ধরনের একটা জিনিস, একটা ইন্টারফেস পাবেন আপনি। আমি আমি আচ্ছা কোনো সমস্যা নেই, আমি বলতেছি। এটা হচ্ছে একটা, মনে করেন ধরেন আপনাদের কম্পিউটারে কি থাকে, ফাইল ম্যানেজার থাকে না এরকম, ঠিক আছে? এই যে ধরেন আমাদের এই যে ডিস পিসিতে কি একটা ফাইল ম্যানেজার থাকে, অনেকগুলো ফাইল থাকে, ভিতরে একটার পর একটা ফোল্ডার থাকে, মানে ফোল্ডারের ভিতরে ফাইল থাকে এরকম। তেমনই এখানে এরকম অনেকগুলো ফাইল টাইল দেওয়া থাকে। যে ফাইল ম্যানেজারে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে আপনার এই যে চোজেন জেনারেশন নামে গোলফ নামে একটা ধরনের হার্ড ডিস্ক, এটার ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে। ফোল্ডার এরকম যে পাবলিক ডট এইচটিএমএল এরকম একটা আছে, এটার ভিতরে আপনি আরো অনেকগুলো জিনিস অ্যাড করতে হবে। তো যাক, মানে এটা ধরেন একটা ড্রাইভ, ড্রাইভের ভিতরে অনেকগুলো ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফাইল, এতটুকুই। আর এটা কি, যে আমাদের কম্পিউটার যখন বা কি বলে আপনার মোবাইল যখন চালান, মোবাইলে কি থাকে, অনেক অ্যাপস থাকে না আপনার, থাকে কি না? মানে একটা ধরেন আপনার ফাইল ম্যানেজার থাকে মোবাইলেও, তারপর অ্যাপস থাকে, ফেসবুক থাকে, গুগল থাকে, বা আপনার গেম থাকতে পারে, বা মিউজিক প্লেয়ার থাকতে পারে, অনেক ধরনের অ্যাপস থাকে। তেমনি সি প্যানেল আপনাদেরকে কিছু অপশনস দিবে, কিছু অ্যাপস দিবে আপনাদের। কিরকম, এই যে এখানে যদি আসেন আপনারা দেখতে পারবেন যে পাশে আপনার সবকিছু দেওয়া আছে, যেখানে ওয়ার্ড প্রেস, পেস্টা শপ, এই ধরনের অনেকগুলো অ্যাপসের মতো অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা জিনিসকে আমি আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি। তার আগে ধরেন এই পাশটা একটু দেখে নিই। যে পাশে দেখেন কিছু জেনারেল ইনফরমেশন থাকবে, যে কারেন্ট ইউজারকে, ইউজার হচ্ছে যে চোজেন জেনারেশন গোলফ, মানে এটা হচ্ছে আমার একটা ডোমেনের ক্লায়েন্ট নেওয়া। তো মানে কি বলে একটা ক্লায়েন্টের নামে ডোমেন নেওয়া, তো তার জন্য একটা ইউজার নেম দিলাম আর কি। ধরেন আপনার নাম হচ্ছে রহিমউদ্দিন ডট কম, এরকম একটা ডোমেন নিলেন আপনি, আপনার পছন্দ মতো একটা ইউজার নেম চুজ করে নিতে পারবেন, শেষ। তো তার পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আমরা প্রথম দিকে যখন ক্লাস নিয়েছিলাম তখন আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা ওয়েবের আন্ডার একটা টাইপ অ্যাড্রেস থাকে না, থাকে কি না? জি হ্যাঁ, তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। কারো জি ভাইয়া। মানে আইপি অ্যাড্রেস কি সবাই তো জানেন নাকি? জি নাকি? ভাইয়া, জি জানি। হ্যাঁ, তো এটা, ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ তো এটা সবারই, আইডেন্টিটি। মানে যতই ওয়েবসাইটের লিঙ্ক থাকুক না কেন, সবার মানে একটা ওয়েবসাইটের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস থাকে, এই আইপি অ্যাড্রেসটা শো করতেছে। তারপর হচ্ছে লগইন আইপি অ্যাড্রেস, এগুলো আর কি। তারপরে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন যে যেমন এইটার স্পেসটা কতটুকু, এটার স্পেসটা হচ্ছে 1 জিবি। হ্যাঁ, মানে 1 জিবি একটা স্পেস। আমাদের হার্ড ডিস্কে বিভিন্ন ওই যে আপনার কি বলে ডিস্কের একটা স্পেস থাকে না, যে আমরা 1 টেরাবাইট থাকে, তারপর হচ্ছে 500 এমবি থাকে, 500 জিবি থাকে এরকম। তেমনই এটার একটা স্পেস থাকে, যে আপনার ডোমেন হোস্টিং, আপনার যে হোস্টিংটা নেবেন, হোস্টিং সার্ভারের জন্য একটা স্পেস থাকে। আর ডোমেন কোন জিনিসটা, ডোমেনটা হচ্ছে এরকম যে ফিক্স মার্কেট রেট এরকম ধরনের একটা জিনিস। বা এটা ওপেন করি, ঠিক আছে? এই যে ক্লায়েন্টের যে আমরা হোস্টিং এ আছে, এটার ওয়েবসাইটটা হচ্ছে এটা। ওয়েবসাইট না, এটা একটা ল্যান্ডিং পেজ আর কি, কিছু না। তার একটা গলফ টুর্নামেন্টের জন্য একটা ল্যান্ডিং পেজ করছিল, এই যে এতটুকু। তো যাই হোক, তো এই ল্যান্ডিং পেজটার এগেনস্টে এটা হচ্ছে ডোমেনটা। আর এই জিনিসটার যত ফাইল আছে বা ব্যাকএন্ডে যত কোড আছে, এগুলো কোথাও না কোথাও হোস্ট করা। আপনারা যেমন এইচটিএমএল ফাইল বানাচ্ছেন, এটা কোথায় হোস্ট করছেন?
কোথায় হোস্ট করছেন আপনি? গিটহাব হ্যাঁ, গিটহাবে GitHub এ তেমনি। GitHub-এ। তো GitHub তো এটা তো ফ্রিতে হোস্ট করতেছেন। কিন্তু যখন এরকম বড়, বড় ওয়েবসাইট বানাবেন তখন কিন্তু আপনি GitHub এ হোস্ট করতে পারবেন না। GitHub এ আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ফাইল আপলোড করতে পারবেন না। শুধুমাত্র স্ট্যাটিক ফাইলগুলো আপলোড করছেন। তো তখন আপনাদের এরকম একটা হোস্টিং এর প্রয়োজন পড়বে। তো হোস্টিংটা এরকম থাকে, বিভিন্ন স্পেসের থাকে। 1 জিবি থাকে, 2 জিবি থাকে। কারা অনেক বেশি প্রয়োজন পড়লে বেশি নেয়। তো মানে সাধারণত একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য মানে 1 জিবি অনেক বেশি। 1 জিবিতে আপনি মোটামুটি ৫ থেকে ৬টা বা ৭টার মতো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। হ্যাঁ? তো এটা একটা স্পেস থাকে। তো ধরেন তার এখানে আমি একটা শুধুমাত্র ওয়েবসাইট হোস্ট করছি। তাতে আমার 400 এমবির মতো খরচ হয়ে গেছে। সো আপনার সর্বোচ্চ গেলে ধরেন ৩টা বা ৫টার মধ্যে আপনি কভার করতে পারবেন। হ্যাঁ, যদি ছোট, ছোট ওয়েবসাইট হয় একদম, তাহলে সর্বোচ্চ ধরেন ৬ থেকে ৭টা। তো যাক, বড় ওয়েবসাইট হলে বেশি হবে না, ৩টা থেকে ৫টার মধ্যে হবে। তো যাক, তো এটা ৫টা মানে এটার মধ্যে ধরেন আপনার ১ জিবির মধ্যে তার 39% ইউজ হয়ে গেছে। তারপর আরো একটু দেখেন, এখানে কিছু ডেটাবেস আছে। ডেটাবেসটা কি, যে আপনি একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার কিছু ডেটাবেস তৈরি করতে হয়, ফাইল তৈরি করতে হয়। ওটার মধ্যে মানে আপনার কাউন্টডাউন থাকে আরকি। তো এটার একটা লিমিটেশনস থাকে। তো আমরা এরকম ১০টা লিমিটেশনস দিছি। তারপর হচ্ছে আরো অনেক কিছু থাকে। এগুলো আপনাদের আপাতত না বুঝলেও চলবে। জাস্ট আমি একটু শর্ট এক্সপ্লেইন করে দিই। যেটা হচ্ছে ডিস্ক ইউসেজ, এটার একটা লিমিটেশনস থাকে। এটার মধ্যে ধরেন এতটুকু ইউজ হয়েছে। আর সাবডোমেন জিনিসটা কি? সাবডোমেনটা এরকম যে ধরেন আপনার একটা ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইটের তো এটা মেন ইউআরএল, পাশাপাশি আপনি এরকম অনেকগুলো ইউআরএল খুলতে পারবেন। যে ধরেন একটা নাম দিলেন, যে একটা নিউ এরকম একটা নাম দিলেন। তারপরে ধরেন আপনি আরেকটা এরকম, এটা বাদ দিয়ে আপনি ধরেন কিছু একটা নাম দিলেন যে ওয়েবসাইট। এরকম করে আপনি পাশাপাশি অনেকগুলো ইউআরএল তৈরি করতে পারবেন। এটা সর্বোচ্চ আপনি 30টা এখানে তৈরি করতে পারবেন। মানে ক্লায়েন্টের প্যাকেজটা এরকম দেওয়া আছে। তো তারপর আরো কিছু জিনিস দেওয়া থাকে, এগুলো আপাতত না বুঝলেও চলবে। তো এটাই আরকি, মানে একেকটা মানে পাওয়ার কতটুকু আচ্ছা আছে বা ভাইয়া, কি। ওয়েব মেইল ক্রিয়েট করা যায়, যে ওয়েব মেইল। হ্যাঁ, হ্যাঁ, ওয়েবমেল। আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে, বা আপনারা যদি ওয়েব হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আপনারা ইমেল অ্যাকাউন্ট ১০০টা পাবেন। বাংলাদেশে কোথাও কেউ ১০০টা দেয় না। সাধারণত তো লাগে না, কিন্তু অনেক সময় ক্লায়েন্টের রিকমেন্ডেশন থাকে, যে বলে যে হুম। একেকটা এগুলো কিন্তু কিনে নিতে আলাদাভাবে। কিন্তু আমরা কিন্তু ফ্রিতে মানে একটা প্যাকেজের সাথে দিয়ে দিই ১০০টা। ১০০টা লাগে না। তারপর আমরা দিয়ে দিই। ভাবি যে না, যদি প্রয়োজন পড়ে কারো, খুলে নিল। এই আরকি। জি ভাই, বুঝতে পারছি। আমি একটা দেখছিলাম যে 10টা দেয়, 15টা ভাইয়া দেয়। ডোমেন হোস্টিং কি জিবি হিসেবে কিনতে হয়? হ্যাঁ, জিবি হিসাবে কিনতে হয়। আচ্ছা, যাই হোক। প্রাইসের ইয়েটা? প্রাইস আপনার হচ্ছে ১ জিবি হচ্ছে ১৭৫০ টাকা। ১৭৫০ বা ১৮০০ এরকম পড়বে আপনার। ভাই, এটা কি ডোমেন হোস্টিং না, নাকি অনলি ভাইয়া শুধুমাত্র হোস্টিং? হোস্টিং, শুধুমাত্র হোস্টিং। আমরা হচ্ছে মানে বাংলাদেশে কি বলে আপনার এসএসডি হোস্টিং দেয় সর্বোচ্চ বেশি হলে ২ থেকে ৫ জন। এর মধ্যে আমরা একজন এসএসডি হোস্টিং প্রোভাইড করি। তো ভাইয়ের ওয়েবসাইটের লিংকটা একটু শেয়ার করে দিন। আচ্ছা, ঠিক আছে। আমার ওয়েবসাইট আপাতত ডাউন আছে। আমি হচ্ছে ওই কি বলে একটু কাজ চলতেছে তো সার্ভারে। মানে আমার আমার কাজ চলতেছে? আমার পার্সোনাল ওয়েবসাইটের কথা বললেন? না ভাইয়া, ওই যে ওয়েব হোস্টিং এর যেটা একটু দেখতাম আর কি, ও আচ্ছা, আচ্ছা। ঘুরে এইখানে আমি কি বলি, অবস্থা। এখানে এই যে এটা বিডিটেক আইটিতে আসলে দেখতে পারবেন। কিন্তু এখানে প্রাইসিংটা দেখে আপনারা হয়তো কনফিউজড হতে পারেন। আমরা কাস্টম প্যাকেজ দিই স্টুডেন্টদের জন্য বা আমার ক্লায়েন্টদের জন্য। আমরা কাস্টম প্যাকেজ ইউজ করি। তারপর আমি দেখাই দিচ্ছি আপনাদের। এখানে আসলে প্রাইসটা অনেক বেশি দেখবেন, আপনারা ওরকম পাবেন না। আমি একটু দেখাচ্ছি। দাঁড়ান, এটা যেমন ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে ৫,০০০ ১ বছর, কিন্তু এটার স্পেসটা অনেক কম। ঠিক আছে, আমি তারপরে দেখাই দিই। এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং গুলো দেখাই আপনাদের। এই যে দেখেন, এগুলা ১ জিবি হচ্ছে ১৭০০ টাকা। এটার মধ্যে আবার কম আছে দেখেন। মান্থলি ব্যান্ডউইথ আছে আপনার হচ্ছে ১০ জিবি। একটা অ্যাড অন ডোমেইন, কিন্তু আপনার এখানে দেখেন অ্যাড অন ডোমেইন কয়টা আছে? এই যে অ্যাড অন ডোমেইন এখানে পাবেন ৫টা সর্বোচ্চ সম্ভবত। দাঁড়ান। আচ্ছা, এটার মধ্যে কোথায় অ্যাড অন ডোমেইন? এই যে দেখেন, এটার মধ্যে ভাইয়া, ৩টা। অ্যাড অন ডোমেন বলতে হচ্ছে যে আমি যে ডোমেনটা মানে পারচেজ করছি হ্যাঁ। একটা ওয়েবসাইট, বাকি ডোমেন গুলাতে আমি অন্য ওয়েবসাইট ইয়ে করতে হ্যাঁ, পারবো, তাই না? ওইটাই এক্স্যাক্টলি। তো আমরা নাকি? আমরা সর্বোচ্চ ৫টা দিই। ঠিক আছে? এখানে ক্লায়েন্টের জন্য আমি ৩টা দিছি। আপনারা যদি নেন হয়তো সর্বোচ্চ ৫টার মতো দিতে পারবো আমরা। মানে এখানে এই প্যাকেজের মধ্যে আপনার হচ্ছে যে আপনার এখানে আছে হচ্ছে মাত্র একটা অ্যাড অন ডোমেইন, ১০টা সাবডোমেইন আমরা ৩০টার মতো দিচ্ছি। এফটিপি অ্যাকাউন্টে অনেক বেশি দেয়। তো আচ্ছা, আরো কয়েকটা প্যাকেজ দেখাই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং। হ্যাঁ? আর আমি যেটা কথা বলছি যে এসএসডি হোস্টিং, এটা অনেক পাওয়ারফুল থাকে। এটা সার্ভিসটা আপনি ভালো পাবেন। এগুলো হচ্ছে একদম লোকাল কিছু সার্ভার থাকে না? ওইরকম। আর এগুলো হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল আমার ক্লায়েন্টদের জন্য ইউজ করি আরকি। এই যে এসএসডি হোস্টিং। আচ্ছা, যাই হোক, এটা আমি কেটে দিই। এখানে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার ১০ জিবি মান্থলি ব্যান্ডউইথ পাবেন, কিন্তু এসএসডি হোস্টিং থাকবে। বাট এটা আমরা বাড়াই দিব। এখানে আপনার অ্যাড অন ডোমেইন ৫টার মতো পাবেন। তারপর এখানে দেখেন সাবডোমেইন কয়টা আছে। সাবডোমেইন তাকে মনে হয় ৩০টা দিচ্ছে, আপনারা ৩০টা পাবেন।
তারপর ডেটাবেজ বেশি থাকবে, 100টা ভাইয়া এলিমেন্ট থাকবে। 10টা ডেটাবেজ এটা বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? আচ্ছা, ডেটাবেজ হচ্ছে 10 যে ডেটাবেজ। মানে আপনারা যখন এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন কিংবা আপনি জি। এই যে মাইস্কুল ডেটাবেজ এখানে আপনি যদি আসেন দেখতে পারবেন। একটু যদি নিচে হ্যাঁ, আসেন, হ্যাঁ। আমি কন্ট্রোল এফ দিয়ে মাইস্কুল দিই। এই যে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ডাটাবেজ আমরা তৈরি করি। হ্যাঁ, এক একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের মিনিমাম একটা হলো ডাটাবেজ তৈরি করতে হয়। তো এরকম আপনি 30টার জি। মতো ম্যাক্সিমাম তৈরি করতে পারবেন। মানে আপনি একদম মানে যদি এই ডোমেনে একটা ডোমেনে নাকি সাবডোমেন গুলো সহ? মানে আপনি পুরো সি প্যানেলের মধ্যে আপনার তো একটা ডোমেনের ভিতরে তো আপনি একটার বেশি 2টা লাগে না সাব মানে ও ডাটাবেজ। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ঠিক আছে। আপনি ইন্ডিভিজুয়ালি 30টা এড করতে পারবেন ডাটাবেজ। ওকে? ইয়েস। বাট ওকে। মানে যদি মানে বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে যান, সর্বোচ্চ জি। 3টা থেকে 5টার মতো মানে ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এর বেশি না। বুঝছেন? কারণ 1 আচ্ছা, জিবি আমাকে 1 স্পেসও জিবিতে তো থাকতে হবে, তাই না? হ্যাঁ, 1 জিবিতে আপনার সর্বোচ্চ 3 থেকে 5টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। বাট একদম ছোট, ছোট হইলে আপনি 7টাও ইউজ করতে পারেন। কোনো সমস্যা নেই। 7-8 টার মতো হবে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে ওই যে এসএসএল সার্টিফিকেট না কি যেন, ওইটা কি ভাইয়া? হ্যাঁ, ওটা ফ্রিতে আমরা ওই যে দিই। এইচটিটিপিএস। হ্যাঁ, ওইটা আমরা হচ্ছে এনক্রিপ্টেড এসএসএল থাকে। ওটা আমরা ফ্রিতে দিয়ে দিই। মানে ওটার জন্য আলাদা কোনো চার্জ থাকে না। বাট 1 বছর পর, পর আপনার পুরো ডোমেন হোস্টিং যাই নেন না কেন, আপনার 1 বছর পর, পর রিনিউ করতে হবে। আমি প্রাইসিং প্যাকেজটা একটু বলে দিই। আপনাদের হচ্ছে এরকম থাকবে। রিনিউতে কি ভাইয়া সেম প্রাইস? হ্যাঁ, রিনিউ তো সেম প্রাইস। আমরা বেশি নেই না। আমরা যেটা ১ম বছর নেই, দেখবেন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলোতে মানে যে আপনার ডোমেন হোস্টিং গুলোতে ওরা ১ম বছর একটা ডিসকাউন্ট দেয়। কিন্তু পরের বছরে মনে করেন যে ডিসকাউন্ট দেয় তার চেয়ে ডাবল এর চেয়ে বেশি খরচ করে দেয়। সো আমরা এই জিনিসটা হ্যাঁ, করি না। হ্যাঁ। আমরা সবসময় মানে স্টেবল রাখি যাতে ক্লায়েন্ট যাতে কনফিউশনে না পড়ে। যাক, প্যাকেজটা এরকম থাকবে। ৳১৭৫০ হবে। কিন্তু এগুলো সবকিছু চেঞ্জ থাকবে। আমি বলে দিচ্ছি কি, কি থাকবে। আ আচ্ছা, আমি ফেসবুকে পোস্ট করে দিব না। ঠিক আছে? আপনারা আপাতত আইডিয়া রাখেন। জি ভাইয়া, গ্রুপে দিয়ে দিয়েন কিছু কিছু ইনফরমেশন, এগুলো দরকার হ্যাঁ, জানা। ৳১৭৫০ পড়বে আপনার এসএসডি মনে করেন হোস্টিং ১ জিবি। আর ডোমেইনটা পড়বে আপনার ৳৮৫০ র মতো। ৮০০ থেকে ৳৮৫০ আমার ঠিক খেয়াল নাই। এরকমই পড়বে। .com নেন কিংবা .org নেন বা যে ডোমেইনই নেন মোটামুটি আপনার এরকমই পড়বে। ৮০০ থেকে আ ৮৫০ র মধ্যে যাবে। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল যে এক্স ওয়াই জেড নামে একটা আছে, ওইটা কি আপনারা ইয়ে করেন? হ্যাঁ, দেই XYZ দেই। বাট আচ্ছা, XYZ আরেকটা কিন্তু কোশ্চেন হচ্ছে ভাইয়া। হ্যাঁ, আমি বলি বলেন। XYZ টা বর্তমানে এটা নতুন আসছে তো। এটা একটা প্রমোশনাল অফার চলতেছে। তো ১ম বছর আপনি জি। কিন্তু ডিসকাউন্টে কিনতে পারবেন। কিন্তু পরের বছর থেকে কিন্তু এটা .com এর চেয়ে দামটা বেশি পড়বে আপনার। বুঝছেন? মানে যখন রিনিউ করতে যাবেন .com এর চেয়ে হ্যাঁ। XYZ এর দামটা বেশি পড়বে। অলমোস্ট ১,০০০ থেকে ১,২০০ র মতো পড়বে। বাট আপনার .com টা হ্যাঁ। সবসময় সেম। .com টা আপনার সবসময় আপনি মোটামুটি ধরেন কত আপনার এই তো ৮৫০ থেকে ৮০০ র মধ্যে খরচটা পড়ে। আর XYZ যদি কিনেন সেক্ষেত্রে আপনার ১ম বছরে ধরেন কত ৳৪০০-৫০০ টাকার মতো খরচ পড়বে। বা ২য় বছর থেকে আপনি দেখবেন যে আপনার ১,০০০ র মতো খরচ পড়তেছে। তবে আমার মতে XYZ টা না নেওয়াই ভালো। কারণ হচ্ছে একটা প্রফেশনাল একটা ডোমেইনের প্রয়োজন আছে সবার, তাই না? XYZ টা কিন্তু শুনতে বা দেখতে ভালো লাগে না খুব একটা। আমার কোনো ক্লায়েন্ট আজ পর্যন্ত আমি XYZ দেই নাই। কিন্তু স্টুডেন্ট অনেকেরই XYZ দিছি। সবাই একটা জিনিস থাকে না যে একটু ডিফারেন্ট দেখলে মনে হয় যে জিনিসটা কিনি। বাট আমরা যারা প্রফেশনাল কাজ করি, বাট আমরা রেকমেন্ড করি .com নিতে, .net নিতে, তারপর .org নিতে, এগুলো নেওয়ার জন্য আমরা রেকমেন্ড করি। .org কারা নেয়? যাদের হচ্ছে অনেক বড় প্রতিষ্ঠান আছে, অর্গানাইজেশন আছে। তাদেরকে আমরা বলি যে আপনি .org নেন। ধরেন কোনো একটা আপনার হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ? ধরেন আমার বাসায় একটা কি বলে ওয়াইফাই কানেকশন নিছি না আমি। এই যে সার্ভিস প্রোভাইডার তারা করে কি .net টা নেওয়ার চেষ্টা করে। তারপর ধরেন অনেকে পার্সোনাল ওয়েবসাইট বানায়। যে তখন করে কি একটা ডট মি। হ্যাঁ, .me এক্সাক্টলি .me টা নেয়। .me টা ভালো চলে। বাট .xyz এটা আমার নিজের পার্সোনালি পছন্দ না। বাট আপনারা যদি চান আমি নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং ডিসকাউন্টে নিতে পারবো। ১ম বছর একটা ডিসকাউন্ট পাবেন। বাট এটা প্রমোশনাল চলতেছে তো। এই বছরই ১ম আসছে আরকি XYZ টা। যার কারণে একটা প্রমোশনাল অফার চলতেছে। বাট ২য় বছর থেকে আপনার এটার প্রাইসটা অনেক বেড়ে যাবে। এই আরকি। আচ্ছা, ঠিক আছে থাকুক। তো আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে ধরেন আপনার এরকম একটা হোস্টিং আছে। এখানে তো অনেকগুলো জিনিস আছে। আপনারা দেখলে হয়তো কনফিউজড হবেন। বাট ১ম এত কিছু শেখার দরকার নেই। জাস্ট একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আমরা ভবিষ্যতে কি করব? যে আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে যাব কিংবা হচ্ছে আমাদের এখান থেকে অনেকগুলা মানে একটা সফটওয়্যার আছে আমি দেখাবো। এটার কাজটা কি? এই যে ধরেন আমার এটা একটা আ কোথায় আছি? এখানে আমি কি করছি? এই যে এখানে আপনারা আসলেই দেখতে পারবেন। আমার অ্যাড অন ডোমেইন কয়টা যেন ছিল? অ্যাড অন ডোমেইন। এই যে দেখেন অ্যাড অন ডোমেইন ছিল আমার ৩ টা, হ্যাঁ? আমি ২ টা অলরেডি এড করে ফেলছি। এই যে দেখেন এটা একটা ডোমেইন, তারপর এটা তো একটা মেইন ডোমেইন, তারপর হচ্ছে এই যে আরেকটা। সো আমার কিন্তু অলরেডি ৩ টার মধ্যে মোটামুটি ২ টা ফিল আপ হয়ে গেছে। তো যাই হোক আমি একটা ধরেন কোথাও এই যে এই ডোমেইনের আন্ডারে ধরেন
এখানে একটা ফাইল খুলবো, ঠিক আছে? একটা নতুন একটা ফাইলের নাম দিই, ফোল্ডার খুললাম, ফোল্ডারের নাম দিলাম যে এখানে আছে পাবলিক HTML এ যাই, এখানে এসে ফোল্ডার খুললাম, ফোল্ডারের নাম দিলাম ধরেন LEDP, ঠিক আছে? এরকম একটা নাম দিলাম LEDP, ঠিক আছে? ক্রিয়েট ফোল্ডার দিলাম। আচ্ছা, LEDPটা কোথায় আছে? এখানে। এটার ভিতরে এসে যদি আমি একটা ফাইল খুললাম না, খোলার পর যদি একটা index.html কিছু একটা নিয়ে আসি, ধরেন এই যে এটা আমি আপলোড করে দেবো। কীভাবে আপলোড করতে হবে? এই যেখানে আসবেন, আসার পর আপলোডে ক্লিক করবেন, করার পর একটা ফাইল, কোথায় আমাদের ফাইলটা কোথায় আছে, কোথায়, এই যে এখানে ফাইলটা, এখান থেকে এই যেখানে আনলাম। আপনি চাইলে যে সিলেক্ট ফাইল দিতে পারেন কিংবা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। এই দিলাম, দেখেন এখানে একটা পার্সেন্টেজ যাবে আপনার, 100% হইলে কমপ্লিট হয়ে গেলে তারপর শেষ কাজ। আবার আমরা ব্যাক করব, ব্যাক করার পর দেখেন এই যে এলইডিপি ফাইলের ভিতরে এখানে অনেকগুলো ফাইল দেখে আপনারা কনফিউজ হইতেছেন, বাট আপনারা যখন সি প্যানেল নেবেন আপনাদের এটা পুরোটা ক্লিন থাকবে, আপনাদের এত ফাইল থাকবে না। আমি কি করলাম যে পাবলিক HTML এর ভিতরে এলইডিপি নামে একটা ফাইল খুলে নিলাম। পাবলিক HTMLটা কি? পাবলিক HTMLটা হচ্ছে তার যে ডোমেইন নেমটা, সেটাকে বোঝা হচ্ছে পাবলিক HTML, মানে এটা হচ্ছে আপনার মেইন ফাইল। আপনাদের কম্পিউটারে কি থাকে, দিস পিসি থাকে না বা মাই কম্পিউটার থাকে না, এরকম আর কি। হ্যাঁ, ডিসপিসি থাকে। হ্যাঁ, পাবলিক HTMLটা ধরেন আপনার মাই কম্পিউটার, এটার ভিতরে অনেকগুলো ফাইল আছে। তো যাক, এটা হচ্ছে আপনার মাই কম্পিউটারের ফাইলটা, যেটা হচ্ছে চোজেন জেনারেশন গোলস। আর ফাইলের নামটা কি দিছি? এলইডিপি। এলইডিপির ভিতরে আমরা index.htmlটা দিছি। এবার একটু দেখি যে এই ফাইলটা যদি আমি নর্মালি ওপেন করে কি আসতেছে, এই যে হিসাব আহমেদ ওয়েব ডেভেলপার, ঠিক আছে? এখন আমার ইউআরএলটা দেখেন, এটা তো আমার কম্পিউটার থেকে ওপেন হচ্ছে দেখে এটা দেখাচ্ছে, তাই না? এখন যদি আমি কোথায় আসি, কোথায়, এই যে এখানে যাই, এই যে এটা আমার কি হচ্ছে, চোজেন জেনারেশন গোল। এই যে এই ডোমেন নেমটা আমি কপি করলাম, আচ্ছা এখানে নিয়ে আসি। এটা তো আমার মেইন ওয়েবসাইটটা, এটার পাশে যদি আমি স্ল্যাশ দিয়ে এলইডিপিটা লিখে দিই, দেখেন কি হচ্ছে, এই যে আমার এই যে index.html ইয়েস, ফাইলটা এটাই এখানে শো এটাই করতেছে, দেখছেন? index.html ফাইলটা এখানে শো করতেছে। তো ঠিক আছে, এটা তো আসলো। এখন ধরেন আপনি পুরো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন বা একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাবেন, বানানোর জন্য যে জিনিসটা করতে হয়, সাধারণত আমাদের সি প্যানেল যেতে হয়। সি প্যানেলে যাওয়ার পর এখানে একটা সফটওয়্যার লুক, মানে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি অনেক ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেস বানাতে পারবেন, পেস্টা শপ বানাতে পারবেন, তারপর ড্রুপাল বানাতে পারবেন, তারপর হচ্ছে জুমলা বানাতে পারবেন। এগুলো কি? এগুলো হচ্ছে জুমলা প্রত্যেকটা বানানো হচ্ছে, যাবে, এগুলো হচ্ছে আপনার ওয়ার্ড কি বলে, পিএইচপি। সিএমএস। হ্যাঁ, পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, এগুলোর এক একটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সবচেয়ে বেশি বহুল প্রচলিত বা জনপ্রিয় যে সিএমএসটা, সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা দিয়ে মূলত আমরা সামনে ক্লাসগুলোতে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করবো, এবং ক্লায়েন্টের জন্য আমাদের যে ওয়েবসাইটগুলো ডেভেলপ করতে হবে, আমরা সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে থাকি। আমাদের এজেন্সিতে আমরা যতটুকু ওয়েবসাইট ডেভেলপ করি, ম্যাক্সিমাম কাজই থাকে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসের কারণটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে অলমোস্ট ওয়ার্ল্ডের অলমোস্ট 50 থেকে 60% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি হয়। এটার কারণটা কি? এটা এত মানে বেশি, 63 থেকে 67 শুনছিলাম, দেখছিলাম। মানে এটা হচ্ছে কি, মানে পার্সেন্টেজ কি, মানে এটা কি এক জায়গায় থাকে, এটা কমে বাড়ে এরকম, বাট অ্যাপ্রক্সিমেটলি ওইটাই। আপনি সবসময়, মানে মোটামুটি এখন বর্তমানে আপনি 50% ওয়েবসাইট হইলেও ওয়ার্ল্ডের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসে পাবেন। কারণটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনার খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আপনার কোডিং নলেজ অনেক বেশি থাকার প্রয়োজন পড়ে না। মোটামুটি কোডিং নলেজ আপনার আইডিয়া আছে, আপনি HTML CSS জানেন, বুটস্ট্র্যাপ জানেন, আপনার মানে ওয়েবের বেসিকটুকু জানা থাকলে আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। এটার জন্য আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনি যদি পারদর্শী হন, যারা পারদর্শী তাদের কাজটা কি, যারা মনে করেন অনেক এক্সপার্ট মানে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তারা তখন করে কি, ওয়ার্ডপ্রেস এই জিনিসটাকে ইউজ করে অনেক বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করে। বাট এটার মানেই না যে আপনাকে একদম খুব এক্সপার্ট হতে হবে, বাট এক্সপার্ট না হয়েও আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন, আমি যে একটু মানে ওপেন করলাম, এই যে ওয়েবসাইটগুলো দেখেন, আমি প্রায় সময় আপনাদের দেখাই, আমার সাইটটা ডাউন হয়ে রয়েছে, নাহলে আমার সাইটটা দেখাইতে পারতাম। এই যে তারপর ধরেন এই যে সাহিল, এগুলো সব হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা। এগুলো আমার বানাইতে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা লাগে। এগুলো সব ওয়ার্ডপ্রেসে বানায় ফেলি। আপনি একটু চিন্তা করেন, এটা আমরা কত সুন্দর ডিজাইন করছি, কত কিছু অ্যাড করছি, তাই না? কিন্তু প্রত্যেকটাই দেখবেন আপনার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি ডেভেলপ করতে হবে। তারপর দেখেন এখানে ক্লিক করলে কি হবে, আপনি যদি ফোন থেকে ওয়েবসাইটটা ভিজিট করেন, এই বাটনে ক্লিক করলে আপনার সাথে সাথে আপনার মানে ফোন থেকে কল চলে যাবে। আমার এখানে দেখেন অ্যাপ সিলেক্ট করতে বলতেছে, অ্যাপ সিলেক্ট করার জন্য আবার কি আসতেছে, স্কাইপ আসতেছে বা ফোন আসতেছে। তো আপনি ফোন থেকে ওপেন করলে, আপনি এটাতে ক্লিক করলে আপনার ডিরেক্ট কল চলে যাবে। আবার এখানে করেন, দেখবেন এখানে চলে আসছে। সো এটা মজার অনেক কিছু করা যায়। আবার এটার মধ্যে দেখেন, এটার মধ্যে ক্লিক করলে আপনার কল চলে যাবে, আবার এটাতে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আপনি এগুলোর জন্য ভাই আলাদা প্লাগইন হ্যাঁ, ইউজ করতে হয় না? না, কোনো প্লাগইন ইউজ করি না, লিঙ্কগুলো দিন। কিচ্ছু করি না।
একদম ইজিলি কাজ করছে। এটা কি করছে আপনারা সামনেই দেখতে পারবেন। ঠিক আছে? আমি দরকার হলে আপনাদের এই ল্যান্ডিং পেজগুলো ডেভেলপ করে দেখাবো। ঠিক আছে? এটা দেখেন। এই দেখছেন কি ভাইয়া সুন্দর। এই পেজগুলোর লিঙ্ক গুলো দেওয়া যাবে কিনা? এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা চাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, নেন, কোনো সমস্যা নেই। কি ক্লায়েন্টকে শো করানোর জন্য? যদি ক্লায়েন্ট আপনার কাছে প্রজেক্ট চায় আমাকে আগে জানাবেন, হ্যাঁ? কারণ আমার অনেক ওয়েবসাইট থাকে কনফিডেন্সিয়াল। কখন কোন ক্লায়েন্টের শো করে দেন তাহলে না জানা। একটু দেখবো আর কি, আচ্ছা, মানে হ্যাঁ, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পারেন। বা আপনারা হচ্ছে আমার ভাই ফাইবারে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। ওই যে ভাই এক্স ওয়াই জেড দিয়ে যদি আমি কোনো ওয়েবসাইট ডেভেলপ করে এটাকে যদি আমি এসইও করি, এটা কি গুগলের 1 to 10 পেজে শো করবে, মানে হ্যাঁ, শো করবে। ফার্স্ট পেজে শো করবে? ডোমেনের আমি বলি, ডোমেনের এক্সটেনশন .com ওআর যেগুলোতে কোনো কিছু পার্থক্য তৈরি করে না। কিন্তু একটা মানে হুম। সৌন্দর্যতার একটা ব্যাপার আছে না? মানে আপনি জি। মানে সৌন্দর্যতার ব্যাপারটার কথা মানে যখন বললাম তখনই বলছি যে .com টা থাকলে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, অনেক সময় হইতে পারে যে আপনার ওয়েবসাইটের মনে করেন আপনার ওই যে আরমান হোসেন, আপনি এই ডোমেন কিন্তু খুঁজে পাবেন না সহজে। .com জি। ডোমেনটা পাবেন না, কারণ আরমান নামে অনেক ব্যক্তি আছে। তো এই ক্ষেত্রে আপনার হুম। যেটা করতে হবে যে তখন হয়তো আপনার .com বাদ দিয়ে .xyz বা অন্য কিছু একটা নিতে হইতে পারে। বাট চেষ্টা করবেন যদি আপনার নামের ডোমেন অ্যাভেলেবেল থাকে তাহলে .com নিয়ে রাখার জন্য। দুনিয়ার যত কোম্পানি থাকুক না কেন, যে দেখেন facebook.com, ওরা কি .xyz ইউজ করছে নাকি .org ইউজ করছে? না, বলেন। .com ইউজ করছে। সবাই সবাই প্রথমে .com এর পিছনে ছুটে। .com না পাইলে পরবর্তীতে আপনি অন্য কিছু পিছনে যান, কোনো সমস্যা নেই। এই বুঝতে যে পারছি। আপনারা যদি আসেন, ধরেন ডোমেন সার্চ এরকম দিবেন, ডোমেন নেম সার্চ করে গুগলে যাবেন। ঠিক আছে? অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এরকম ধরেন এরকম domain.com এরকম আছে একটা। এখানে গিয়ে আপনি আপনার ডোমেনটা সার্চ করতে হবে। ঠিক আছে? এই যে ধরেন এই যে এখানে আসলেন। আসার করেন পর ভাই, আমার নাম দিয়ে করেন। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা হচ্ছে আরমান এরকম? ARMAN। আচ্ছা, আরমান। তারপর হোসেন। ঠিক আছে? HOSSAIN। আচ্ছা, AIN। ঠিক আছে? ইয়েস, ডান। আচ্ছা, দেখি তো .com আসে কিনা। সরি, arman.com ইজ নট অ্যাভেলেবল। এই যে কি আছে আপনার? আপনার হচ্ছে ডট নেট আছে, .org আছে, .tech স্পাইস, আচ্ছা, এগুলো আছে। আচ্ছা, আপনার .meet আছে কিনা দেখি তো। আচ্ছা, ওরা সম্ভবত .me দেয় না, সবাই পাবেন না। আপনি GoDaddy-তে যান। GoDaddy-তে যান, তাহলে ভালো হবে। গোটারি বা নেম চিপ নাকি যেন একটা হ্যাঁ, বোধ হয়। নেমচিপে যেতে পারেন। এই যে নেমচিপ আছে, GoDaddy আছে। আমারটা আমি পাইছি ভাইয়া। আচ্ছা, আপনার নামটা কি? আ- ahmedshamim.com। আচ্ছা, আহমেদ শামীমটা, হ্যাঁ, একটা শামীম আহমেদ হলে আবার পাইতে কষ্ট হবে আপনার। এই যে আপনার এই যে GoDaddy বা নেমচিপ এগুলো যাই বলে না কেন, এগুলোর যে সমস্যাটা সেটা হচ্ছে প্রথম বছর একটা মানে লোভ দেখায় যে আপনার $5 বা $2 ডোমেন দিবে, পরের বছর $12 $13। এই জন্য খুব প্যারা হয়। এই যে দেখেন, আপনি armanhosen.com এমন করে পাবেন। আপনি চাইলে এটা রাখতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু শো করতেছে আপনারটা। ব্যাপারটা কি? এই যে আছে তো আরমান, ARMAN। ও না, এটা হচ্ছে অন্যরকম, আরমানা হোসেন। আচ্ছা আচ্ছা, এই কারণে বলি। বাট আচ্ছা আপনি আচ্ছা, এমন এই করে একটা রাখতে পারেন। লাগাইলাম, সমস্যা কি? না, আপনি এটা বুঝতে করতে পারছি। পারেন। এই যে এটা রাখতে পারেন, একটা মাঝখানে হাইফেন দিতে পারেন চাইলে। হুম। যদি কারো নাম শো না করে সেক্ষেত্রে একটা মাঝখানে হাইফেন দিয়ে ডোমেন নাম সার্চ করেন, তাহলে দেখবেন যে পাইতেছেন। বাট এমন মনে করেন না যে এটা ইউজ হয় না, এটাও ইউজ হয়। চাইলে ইউজ করতে পারেন। বা ওই যে .xyz বা .me, দেখি তো ওদের .meটা আছে কিনা। আমার ঠিক খেয়াল নেই আমরা .meটা আমাদের ইয়াতে সার্ভারে আছে কিনা এই মুহূর্তে। ও, .meটা অলরেডি টেকেন। বুঝছেন? অলরেডি টেকেন না? হ্যাঁ। হুম। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, যে ধরেন এই ধরনের অনেকগুলো অ্যাপের মতো আছে বা যে কি বলে সিএমএস আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। বা অনেক সময় দেখবেন আমরা তো আমাদের সি প্যানেল গুলো মডার্ন সি প্যানেল, তো যার কারণে আমরা এই জিনিসটা হচ্ছে আমরা আলাদা আলাদা অ্যাপস গুলো শো করি। অনেকগুলোতে আপনার ডিরেক্ট হচ্ছে একটা সফটটা লুকাস নামে এরকম একটা ইয়া থাকে। সফটাকুলাস। হ্যাঁ, সফটটা কুলাস, এই যে দেখাচ্ছি, এই যে সফটটা কুলাসের এই জিনিসগুলো আমরা আলাদা রাখি। তো অনেকগুলো দেখা যায় কি যে ডিরেক্ট আপনার একটা আলাদা নামে একটা অ্যাপ থাকে, ওইটার মধ্যে ক্লিক করতে হয়। এই যে এরকম একটা থাকে যে সফটটা কুলাস,
এই জিনিসটা থাকে, এটার মধ্যে ক্লিক করতে হয়, করার পর আপনার খুঁজে বের করতে হয় কোথাও ওয়ার্ডপ্রেস আছে। তো যেহেতু এখানে আমরা অনেকগুলো অপশন রাখছি, মোটামুটি পাবেন 10-12টা পাবেন। আপনার এতগুলো লাগবে না, আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে যাবে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, এটা হচ্ছে একটা সিএমএস। হ্যাঁ, এটার মধ্যে আপনার সুবিধাটা হচ্ছে আপনার ওয়েবসাইট বানানোর জন্য সব ফিচার ফাংশন দেওয়া থাকবে, আপনার কাজ থাকবে আপনি হচ্ছে জাস্ট ডিজাইন করবেন, এতটুকুই। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম, করার পর বলতেছে যে আপনি কি নামে ইনস্টল করতে চান। তা আমি ধরেন এখানে একটা কাজ করি, কোথায় কোথায় কোথায়, এখানে ধরেন একটা দিলাম এরকম টেস্ট। হ্যাঁ, টেস্ট দিলাম, টেস্ট নাম্বারটা ইয়া তৈরি করবো। সাইটের নেমে আপনি কিছু একটা দিয়ে দিতে পারেন, বা সাইটের ডেসক্রিপশন আপনি ঠিক করে দিতে পারেন। তারপরে এখানে একটা অ্যাডমিন ইউজার নেম দিলেন, ধরেন একটা ইউজার নেম দিলেন, আমি এটা ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে, আমি এটা হাইড করে নিই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর একটা মেল দিবেন আপনি, ধরেন আমি একটা আমার একটা মেল দিয়ে দিলাম। তারপর আর কিছু করতে হবে না, চাইলে আপনি এখানে ডাটাবেজের নেম ঠিক করে দিতে পারেন। এটা আমি ধরেন একটা দিলাম যে টেস্ট ডিবি ওয়ান, এরকম দিলাম, টেবিল প্রিফিক্স। এগুলো আপনার না দিলেও চলবে, জাস্ট এটা আপনার সবসময় কিন্তু হাইড করা থাকে, এরকম হাইড করা থাকে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি দিলাম আর কি, আমার মন চাইলো আমি দিলাম, ঠিক আছে। এটা তো ভাই পরবর্তীতেও করা যাবে না, ওই হ্যাঁ যায় কিন্তু, php.myadmin দিয়ে? হ্যাঁ হ্যাঁ যায়, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা এইখানে কি থাকে, এইখানে হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে অনেক সময় দেখবেন এইচটিটিপি আবার এইচটিটিপিএস আছে। হুম, এই যে কোথায় 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 যেন ছিল, এই যে দেখেন ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা দেখেন, এখানে একটা লক করা আছে। এই যে দেখেন, আচ্ছা এখানে দেখেন ফিক্স মার্কেট রেট, এটার মধ্যে দেখেন এখানে একটা লক সাইন আছে। এটা কারণটা কি, কারণটা হচ্ছে যে আপনার যখন এইচটিটিপিএস থাকে তখন এই জিনিসটা আপনার, এই যে যদি ওয়েবসাইটের ইউআরএলটা কোথাও কপি করেন, দেখবেন আপনার এই যে এইচটিটিপিএস আসতেছে, এটা থাকলে আপনার কি থাকে, ওয়েবসাইটটা সিকিউর অবস্থা থাকে। আবার এই সাইটটা দেখেন, এই সাইটটা দেখেন, এটা হচ্ছে আমি একটা যে কি বলে সাইটগ্রাউন্ড থেকে একটা আমাকে ফ্রি সার্ভিস দেয়, যার কারণে এটা আমার এসএসএল সার্টিফিকেট অ্যাড করা নাই। এটা দেখেন নট সিকিউর লিখতেছে। সাধারণত মানে সিকিউর থাকলে আপনার সুবিধা হচ্ছে আপনার ওয়েবসাইটটা হ্যাকিং থেকে রক্ষা পাবে, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা পাবে। আপনারা কিন্তু মানে হয়তো অবাক হবেন, আমরা যারা ওয়েবসাইট ইউজ করি আমাদের কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন সময় কি মানে ভাইরাস অ্যাটাক করে, এগুলো বলা হয় মেলওয়্যার ভাইরাস। এটা হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আপনার আপনার পিসিতে ভাইরাস জি আসে না, ভাইয়া, আপনার পিসিতে যেরকম ভাইরাস আসে মেলওয়্যার তেমনই ভাইরাস। আমাদের ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারে। তো এগুলোকে অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করতে হয় যে এসএসএল সার্টিফিকেটটা কিনে নিতে হয়, যেটা আমাদের ডোমেস্টিকের সাথে আমরা প্রোভাইড করে থাকি। বাট এই যে দেখেন এটার মধ্যে কিন্তু নাই। এই যে দেখেন, তারপর হচ্ছে কোথায় আছে, আচ্ছা দেখাচ্ছি। এই দেখেন ক্লায়েন্টকে যে আমরা সাইটটা প্রোভাইড করছি ওটার মধ্যে দেখেন ওটাতে কিন্তু এসএসএল সার্টিফিকেট অ্যাড করা আছে। সেইটাই যে আপনার এটা একটা মজা যে এসএসএল সার্টিফিকেট থাকলে আপনার টেনশন ফ্রি থাকবেন, কোনো ঝামেলা হবে না। তো যাক, এটার জন্য যেটা করতে হয় যে আপনি ওয়েবসাইটটা যখন বিল্ড আপ করতেছেন, কোথায় যেন ছিলাম আমরা, এখানে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে ইউআরএলটা কি হবে, এইচটিটিপিএস নাকি এইচটিটিপি। ধরেন আমি এইচটিটিপি রাখলাম, পরবর্তীতে এস হয়ে যাবে। তারপর আমাদের ইনস্টল করতে হবে, এটা ফাইলের নাম দিতে হবে অবশ্যই, যে আপনি যেখানে ইনস্টল করতে যাচ্ছেন। যদি ফাইলের নাম না দেন সেক্ষেত্রে কি হবে, এই যে ডোমেনের উপর আমার একটা ওয়েবসাইট আছে না, এটার মধ্যে যখন আমি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব তখন জিনিসটা ওভাররাইট হয়ে যাবে, আমার যে কারেন্ট ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো আমরা এটা করবো না, আমরা করবো কি, টেস্ট নামে একটা ফাইল করে নিলাম, এটার ভিতরে আমি একটা ওয়েবসাইট বানাবো। ইনস্টল দিলাম, সেভ দিলাম। আপনারা কি বোর হইতেছেন নাকি, মানে নাকি বেশি কঠিন মনে হইতেছে এই জিনিসগুলো? না ভাইয়া, বোর না, ইন্টারেস্টিং। বোর কেন? আচ্ছা এই যে দেখেন, এই যে আমার একটা ওয়েবসাইট এসে পড়লো। এখন কথা হচ্ছে আমি কিন্তু ওয়েবসাইটে কিছু বিল্ড আপ করি না, তারপরে দেখেন আমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট এসে পড়ছে, এই যে সুন্দর মতো দেখেন। এই জিনিসগুলো আমি না তৈরি করলেও ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দিব, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি আমার নামে সবকিছু রেডি করে দিবে। দেখেন আমি ওই যে ওয়েবসাইটের ডেসক্রিপশন দিছিলাম না, মাই ব্লগ, তারপর ওই যে এই জিনিসটা এটা এইভাবে শো করতেছে। তারপর দেখেন এখানে একটা অটোমেটিক একটা পোস্ট এসে পড়ছে। আচ্ছা এই যে দেখেন, এই যে বাই হিসামটা কেন আসছে, কারণটা হচ্ছে যে আমি আমার ইউজার নেমটা দিয়েছি হিসাম, আর এটা কত তারিখে আমার ওয়েবসাইটটা ডেভেলপ করেছে, 15 নভেম্বর, আমার ডেট এসে পড়ছে। ঠিক আছে, এই যে দেখেন সবকিছু রেডি হয়ে গেছে। আর হচ্ছে এরপরে যে জিনিসটা করতে হবে, এটা তো আপনার হচ্ছে ওয়েবসাইটটা, আপনি ফ্রন্ট এন্ডটা দেখতেছেন বা আপনি সামনের অংশটুকু দেখতেছেন, এটার ব্যাক এন্ডে অনেক লাইনের কোডিং আছে, হাজার হাজার লাইনের কোড করা আছে, কত কিছু আছে তাই না? তো এটার মানে আপনার যে মানে অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড আছে একটা, এই যে এটার পিছনে যাওয়ার জন্য যে জিনিসটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে ডাব্লিউপি অ্যাডমিন নামে একটা জিনিস আছে, এটা লিখতে হবে ইউআরএল এর পরে। আপনি এখন দেখেন এটা মজার জিনিস, আমি এখন ওয়েবসাইটের ইউআরএল এর ভিতরে আছি তাই না?
ওয়েবসাইটের ইউআরএল এর ভিতর ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এরকম, ঠিক আছে? ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এটা আমার। আর যখন আপনি এটার হচ্ছে অ্যাডমিন প্যানেলে যেতে যাবেন তখন আপনাকে একটা জিনিস লিখতে হবে যে ডাব্লিউপি অ্যাডমিন, এরকম একটা লিখতে হবে, ঠিক আছে? এরকম একটা জিনিস লিখতে হবে। এটা লেখার পর দেখবেন আপনি একটা আপনার লগ ইন একটা প্যানেল আসতেছে। এরপর আপনার ইউজার নেমটা লিখতে হবে, পাসওয়ার্ডটা লিখবেন, তারপর রিমেম্বার দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এটা দিলাম, দেওয়ার পর দেখেন আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মেইন জায়গা যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটারে, মনে করেন এটা একটা কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এখান থেকে আপনি পুরো ওয়েবসাইটটাকে মানে পর্যালোচনা করবেন, এটারে মানে যেভাবে করে কমান্ড দিবেন সেইভাবে করে কাজ করবেন। আর এখানে ক্লিক করে ভিজিট সাইটে যান, আমাদের সাইটটা যেভাবে আছে ঠিকভাবে করে শো করছে। ওকে, আচ্ছা, এবার দেখেন আমাদের এখানে একটা ওয়ার্ডপ্রেস মানে কি বলে ওয়েবসাইটের জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা থিমের প্রয়োজন পড়ে। আমরা বিভিন্ন ধরনের থিম জিনিসটার সাথে পরিচিত নয়, যে আমরা ধরেন মোবাইলে থিম ইউজ করি কিংবা পিসিতে থিম ইউজ করি। থিম জিনিসটা কি, যে আপনার একটা ফিচার দেয়, আপনার একটা স্টাইল অ্যাড করে, তারপর হচ্ছে একটা জিনিসটা একটা কালার থাকে, একটা টেক্সট থাকে, একটা ফন্ট থাকে, জিনিসটা একটু সুন্দর করে আসে, ঠিক না? আইকনগুলো চেঞ্জ হয়ে যায়, আমরা এরকম দেখি না থিমগুলোতে? জি ভাই। তো তেমনই ওয়ার্ডপ্রেসে জি কিছু ভাইয়া। থিম থাকে, ওয়ার্ডপ্রেসে অনেক জি অনেক ভাইয়া। অসংখ্য থিম আছে। এই থিমগুলো হচ্ছে আপনার মানে এটাই সুবিধা, এক একটা থিমে এক এক ধরনের ফিচার পাবেন। যেমন আমার এখানে যদি আসি, থিমে যাই, এখানে গেলে আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখেন কয়েকটা থিম অলরেডি আছে। অ্যাড নিউতে যদি ক্লিক করি, ক্লিক করলে এরকম অসংখ্য থিম দেখতে পারবেন। এই যে দেখেন ডিটেলসে যাই, এই যে এরকম একটা থিম আসলে আপনি এই ধরনের একটা পুরো ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? এটা ধরেন একটা এক ধরনের থিম, হ্যাঁ, এটা এক ধরনের থিম। তারপর ধরেন আরেকটু পিছনে যাই, তারপর দেখেন এটা এক ধরনের থিম, এটা এক ধরনের থিম। তো এক একটা থিম এক এক রকম ভাবে শো করে। তা আমাদের এখন থিমটা এরকম যে আমি যদি আমার সাইটে ভিজিট করি, আমাদের সাইটটা কোথায় 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 কোথায়, এই যে এটা আমাদের সাইট, আমাদের সাইটটা দেখতে গেলে এরকম এরকম, তাই না? তো এখন ধরেন আমি একটা অন্য একটা থিম ইনস্টল দিব। এখানে ধরেন আমি সার্চ করলাম যে অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা লিখে সার্চ করলাম। এটা অনেক জনপ্রিয় একটা থিম অ্যাস্ট্রা। এই যে অ্যাস্ট্রা থিমের এরকম অনেকগুলো প্রিভিউ আছে, আমরা দেখতে মনে হচ্ছে এটা কেমন যেন একটা বোরিং টাইপ কিছু, বাট এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, স্টাইল আছে। আমরা যদি একটু সার্চ করি অ্যাস্ট্রা লিখে, অ্যাস্ট্রা লিখে যদি সার্চ করি, এই যে এটা হচ্ছে অ্যাস্ট্রা থিমের একটা সাইট। এখানে গেলে আমি দেখতে পাবো থিমের ব্যাপারে ডিটেলস পাবো। এটার মধ্যে কিছু টেমপ্লেটও দিয়ে দেবো আপনাকে, মানে আপনি ওই টেমপ্লেটগুলো ইউজ করে আপনার ক্লায়েন্টের সাইট ডেভেলপ করতে পারবেন। কিরকম, এই যে দেখেন অ্যাস্ট্রাতে এত একটা সুবিধা আছে যে আপনি এখানে আসলেন, আসার পর এই যে ধরেন আপনার টেমপ্লেটটা পছন্দ হলো, টেমপ্লেটটা পছন্দ হলো, আপনি এই টেমপ্লেটটা দেওয়া আছে, জাস্ট আপনি কি করবেন, ক্লায়েন্টের ইনফরমেশনগুলো বসাবেন। ধরেন এখানে ক্লায়েন্টের লোগো বসালেন, ক্লায়েন্টের টেক্সট বসালেন, ব্যাকগ্রাউন্ডের ছবিটা চেঞ্জ করলেন, তারপর এগুলো ছবি চেঞ্জ করলেন, করার পর এই জিনিসটা আপনি ক্লায়েন্টের ডেভেলপ করে মানে পুরো দিয়ে দিলেন। দেখবেন আপনার ক্লায়েন্ট মোটামুটি $100, $50, $500 দিয়ে দিল। ব্যাপারটা মজার না? আপনার থিমের মধ্যে সবকিছু রেডি করা আছে, আপনি জাস্ট কি করলেন যে ক্লায়েন্টরে সবকিছু রেডি করে দিয়ে দিলেন। হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে যে এই যে এটা ওপেন করলেন, আপনার পছন্দ হইলো, আপনি থিমের ডেমোটা মানে অ্যাপ্লাই করলেন, করার পর মানে ইম্পোর্ট করলেন, করার পর এখানে আপনি কন্টেন্ট চেঞ্জ করে দিলেন। এবার দেখেন এই জিনিসগুলো ক্লায়েন্টে দিয়ে দিলেন, ক্লায়েন্ট খুশি। ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের কি দরকার, একটা ডিজাইন দরকার, তাই না? ডিজাইন তো সব রেডি করা আছে, আপনি জাস্ট হচ্ছে টেমপ্লেটের মধ্যে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবেন। তাহলে কি ওয়ার্ডপ্রেসটা একটু মজার না ব্যাপারটা? জি ভাইয়া। হ্যাঁ, তো এটা তো একটা এক জি ধরনের, ভাইয়া। হ্যাঁ এটা তো এক ধরনের একটা উপায় দেখালাম। হ্যাঁ, এটা দিয়ে আপনি করতে পারবেন। বা এখন যদি আপনি চান যে না ভাই, আমার আমি কোনো টেমপ্লেট আমার পছন্দ হচ্ছে না, আমি হচ্ছে আমার নিজের মতো করে আমি একটা সাইট ডেভেলপ করব, তাহলে কি করতে পারেন? তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে আসলেন, আসার পর থিমটাকে আগে ইনস্টল করেন। একটা ওয়ার্ডপ্রেসের জন্য একটা থিমের যেরকম প্রয়োজন আছে, তারপর আর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে প্লাগইন। প্লাগইনটা কখন লাগে, যখন আপনি একটা ওয়েবসাইটে ধরেন এই যে একটা জিনিস কিছু একটা দেখলেন, হ্যাঁ, ধরেন কোথায়, এই যে এটা ধরেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনেক ধরনের ফিচার আছে না, এটা ধরেন একটা ওয়ার্ডপ্রেসে আমি একটা থিম দিয়ে বানাইছি, বানানোর পরবর্তীতে এখন ধরেন আপনি অনেক কিছু ফিচার অ্যাড করতে চান। ধরেন আমার এখানে কি আছে, পেমেন্ট গেটওয়ে আছে, যে একটা ক্লায়েন্ট আসবে, আসার পর আমার ওয়েবসাইট থেকে এখান থেকে বাই নাওতে ক্লিক করবে, পেমেন্ট করবে, এরকম কিছু একটা। তো এটার জন্য কি করতে হবে, তার একটা ইনফরমেশন দিতে হবে, দিয়ে কিনে নিতে হবে। সো এই জিনিসগুলো অ্যাড করার জন্য, বিভিন্ন ফিচার অ্যাড করার জন্য আমার একটা সফটওয়্যার কিংবা অ্যাপসের মতো একটা জিনিসের প্রয়োজন পড়বে, যেটার নামটা কি, প্লাগইন। ঠিক আছে, প্লাগইন এরকম অসংখ্য আছে, এক একটা প্লাগইনের কাজ এক এক রকম। যেমন আপনার পিসিতে মনে করেন একটা ফাইল বা ডকুমেন্ট তৈরি করবেন, টাইপিং করবেন, এটার জন্য কি সফটওয়্যারের প্রয়োজন পড়ে? সফটওয়্যারের প্রয়োজন পড়ে কি? আপনি টাইপ কোথায় করেন? পিসিতে? মাইক্রোসফট ওয়ার্ডে। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড। বা একটা ধরেন আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, একটা কি সফটওয়্যারের প্রয়োজন পড়ে?
পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, মাইক্রোসফট PowerPoint। পাওয়ার পয়েন্ট। এরকম ধরেন পাওয়ার আপনি পয়েন্ট। হ্যাঁ, ধরেন আপনি একটা মনে করেন পিসির একটা মুভি প্লে করবেন কিংবা একটা গান ছাড়বেন। এটার জন্য আপনার একটা সফটওয়্যার প্রয়োজন পড়ে। ধরেন আপনি VLC মিডিয়া প্লেয়ার ইউজ করেন, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইউজ করেন কিংবা কেএম প্লেয়ার ইউজ করেন। এই ধরনের একটা সফটওয়্যার। তেমনি একেকটা ওয়েবসাইটে বিভিন্ন ফিচার এড করার জন্য বিভিন্ন সফটওয়্যার কিংবা প্লাগইনস বা অ্যাপস এর মতো একটা জিনিসের প্রয়োজন পড়ে যেটার নাম বলা হয় প্লাগইন। এই প্লাগইনগুলো কোথায় পাবেন? এই জায়গাটায়। এই যে প্লাগইনসে আসেন। আসলে দেখবেন ডিফল্ট কিছু প্লাগইন দেওয়া থাকে, এগুলোর কোনো কাজ নাই। আমি এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। অ্যাপ্লাই দিই, ওকে দিলাম। এগুলো ডিলিট হয়ে গেলে আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন অসংখ্য অ্যাপস বা সফটওয়্যার এগুলো দেখতে পারবেন। সো আমাদের তো সব তো প্রয়োজন নাই, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা সার্চ করে বের করবো। ধরেন আমি আপলোড প্লাগইনসে ক্লিক করলাম কিংবা এখানে সার্চও করতে পারি। আমি চাইলে আমার পিসির মধ্যে ডাউনলোড করে রেখে দিতে পারি সফটওয়্যারগুলো বা ওই যে প্লাগইন যেটা বলা হয় বা থিমগুলো, এটাকে আপলোড করতে পারি কিংবা আমি হচ্ছে এখান থেকে ডিরেক্ট এই সার্চ করে করে বের করতে পারি। ধরেন আমার একটা প্লাগইনের প্রয়োজন যার নাম হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। ঠিক আছে, এই 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 প্লাগইনটার মানে কি বলে প্রয়োজনীয়তা বা এটার কাজটা কি বা বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটার নামটা শুনে বুঝতে পারতেছেন। এটার কাজটা হচ্ছে এই যে আমরা অনেকগুলো সফটওয়্যার দেখছি মানে কি বলে অ্যাপ ওয়েবসাইট দেখছিলাম না, এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন আপনারা, আবার হচ্ছে এক্সট্রা এই রেডি ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটগুলো কিন্তু আমি কি করছি সম্পূর্ণ নিচ থেকে স্ক্র্যাচ থেকে বানিয়েছি। এটা কিন্তু কোনো টেমপ্লেট আপলোড করি নাই। কারণটা কি? কারণ আমার কাছে মনে হয়েছে আমার যে টেমপ্লেটগুলো আছে এইটা দিয়ে আমার প্রয়োজনীয়তা মানে সার্ভ করতে পারবে না, আমার প্রয়োজনীয়তা সে এটা দিয়ে মানে ফিল আপ করতে পারবে না। যার কারণে আমি চিন্তা করছি না, আমি নিচ থেকে একটা স্ক্র্যাচ থেকে বানাবো। বানানোর জন্য আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আপনার এই যে একটা প্লাগইন ইনস্টল করতেছি না, এই যে এলিমেন্টর, এটা দিয়ে আমি পুরো ওয়েবসাইটটা ডেভেলপ করছি একদম স্ক্র্যাচ থেকে। ঠিক আছে, এটা কিন্তু আমি HTML সিস্টেমে আমার হাতও দেওয়া লাগেনি। আবার যদি এখানে আসেন এই যে অ্যাস্ট্রা ওয়েবসাইটে দেখেন কি বলে অ্যাস্ট্রা থিমটাতে, থিমের মধ্যে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আমি চাইলে কিন্তু টেমপ্লেটগুলো ইউজ করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে না, আমার টেমপ্লেট ইউজ করার চেয়ে ভালো আমি নিজ থেকে পুরো জিনিসটা ডেভেলপ করি। এটার জন্য আমি এই যে একটা প্লাগইন দেখতে পাচ্ছেন এটা ইউজ করছি। তাই আমি এটাকে অ্যাক্টিভেট করে নিই। ফার্স্টে ইনস্টল দিতে হবে, দেওয়ার পর আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। এই যে দেখেন আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আপনার একটা ভিডিও দিবে যে আপনি চাইলে দেখতে পারেন, বা আপনারা বলবে যে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ। তা আমরা পেজ তৈরি করার জন্য যেটা করব, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের হচ্ছে প্রথমে পেজে যেতে হয়। আচ্ছা, এখানে সব অনেকগুলো জিনিস আছে, এগুলো পরিচিত আপাতত হওয়ার দরকার নেই। জাস্ট একটা কেমন করে ইনিশিয়াল একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেটা আমরা একটু দেখি। পেজেসে গেলাম, অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করলাম। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে যে আপনাকে একটা ডিফল্ট একটা এডিটর দেওয়া থাকে, সেটা আমাদের দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে এইখানে আচ্ছা দেখি তো আমার থিমটাকে আমি ইনস্টল করছিলাম। আমি একটু আবার যাই দেখি আমার থিমটা ইনস্টল করা আছে কিনা। এই যে দেখেন আমরা appearance থেকে থিমে গেলে দেখতে পারবো আমাদের কতগুলো থিম ইনস্টল করা আছে। আমাদের দেখেন 4টার মতো থিম আছে। আমি এখন এটা আমার ইনস্টল আছে, আমি চাচ্ছি যে অ্যাক্টিভেট করতে এটাকে। দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম না, আমি যখনই অ্যাক্টিভেট করতেছি আমার এটা স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন জিনিসটা এরকম হয়ে গেছে এখন। দেখছেন একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার মনে হতে পারে ভাই আগে তো কালার ছিল, আগেরটা মনে হয় দেখতে বেশি সুন্দর, কিন্তু ব্যাপারটা এরকম না। এটা হয়তো দেখতে এরকম দেখা যাচ্ছে, বাট আপনি ওই যে টেমপ্লেট ইউজ করে কিংবা নিজের মতো করে ডিজাইন করে অনেক সুন্দর করে ফেলতে পারবেন। তা আমি আমার থিমটা ইনস্টল করে ফেলছি। আপনি চাইলে এখানে ডিলিটও করে দিতে পারবেন, যে ধরেন আমার এগুলো লাগবে না, আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি কিংবা ডিলিট করে দিতে পারি। আমার ধরেন এটাও লাগবে না, আমি ডিলিট করে দিই। ঠিক আছে, আবার যদি প্লাগইনসে যান, প্লাগইনসে গেলে আপনি দেখতে পারবেন আপনার যতগুলো প্লাগইন আছে সব শো করতেছে। আপনি চাইলে এখানে ধরে ধরে আপনি ডিএক্টিভেট করতে হবে, আগে ভাবে করে ডিএক্টিভেট করতে হবে। আর এটা ডিএক্টিভেট করলাম, করার পর আপনি এখান থেকে ডিলিট করে দিতে হবে। আমার ডিলিট করার দরকার নেই, আমি অ্যাক্টিভেট করে রাখি। তারপর আমি কি করব, এই যে পেজ তৈরি করবো। হ্যাঁ, আমি একটা রিলোড দিই, দেখবেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে একটু। আচ্ছা, আমি কি করলাম, জাস্ট হচ্ছে এই পেজেসে গিয়ে অ্যাড নিতে ক্লিক করলাম, বা অল পেজেসে গেলে আপনি দেখতে পারবেন যতগুলো পেজ আছে সবগুলো শো করবে এখানে। এই যে আপনার কয়েকটা ডামি পেজ তৈরি করা থাকে এগুলো সবসময়, এগুলো আমরা ডিলিট করে দিব। কি করবো, মুভ টু ট্র্যাশ দিব, অ্যাপ্লাই দিব। মানে একটা করে করে ইন্ডিভিজুয়ালি করতে পারেন। এই যে আবার দেখাই, আবার হচ্ছে যে আপনি আন্ডু করি। আপনি চাইলে একটা একটা করে ডিলিট করতে পারেন এভাবে করে ট্র্যাশে, বা আপনি চাইলে সবগুলো একসাথে করতে পারেন। করার পর বাল্ক অ্যাকশন থেকে একসাথে সবগুলোতে বলবেন যে মুভ টু ট্র্যাশ, মানে সবগুলো একসাথে তুমি ট্র্যাশে ফালাই দাও। তারপর আবার ট্র্যাশে গেলে আপনি দেখতে পারবেন যেগুলো পড়ে রয়েছে। এই যে আমাদের কম্পিউটারে কি থাকে, ফাইল ডিলিট করলে কোথায় এসে জমে, ফাইল ডিলিট, রিসাইকেল বিনে। এই যে রিসাইকেল বিনে এসে জমে, রিসেটমেন্ট। তাই না? তা আমি চাইলে এই রিসাইকেল বিন থেকেও ডিরেক্ট ডিলিট করে দিতে পারবো।
এই যে দেখেন ডিলিট হয়ে গেল, শেষ। এখন আমি কি করব, অ্যাড নিউতে ক্লিক করতে পারি, কিংবা আমি অলরেডি অ্যাড নিউতে ক্লিক করে রাখছি, এখানে ক্লিক করলাম, ধরেন আমি একটা নাম দিলাম যে হোম। তারপরে কি করব, তারপরে ধরেন এখান থেকে কিছু জিনিস আছে, যে ধরেন আমি পাবলিশ দিলাম, দেওয়ার পর আমাকে একটা লিঙ্ক দিবে, যে ভিউ পেজ বা কপি লিঙ্ক করে নিতে পারেন, বা এখান থেকে ভিউ পেজ দিতে পারেন। দেখতে জিনিসটা আমার এরকম দেখাচ্ছে এখন। তা আপনি যদি চান যে না আমি সাইডের এইগুলো সব রিমুভ করতে চাই, এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেটটা এইভাবে করে শো করে। আর আপনি যদি চান যে না আমি সব কিছু বাদ দিয়ে আমি নতুন করে একদম ইজি মানে কমপ্লিটলি স্ক্র্যাচ থেকে ডেভেলপ করবো, তখন আপনাকে যে কাজটা করতে হবে, পেজ অ্যাট্রিবিউটে যাবেন, যাওয়ার পর এখান থেকে এলিমেন্টাল ক্যানভাস ইউজ করতে হবে। ক্যানভাস দিলে কি হবে, আপনার সব একদম মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এবার দেখেন পেজটা রিলোড দেন, তারপর সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, দেখছেন সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবার আপনি চাইলে পেজটাকে এডিট করতে পারেন। এডিট করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি যে সফটওয়্যারটা বা যে প্লাগইনটা ইনস্টল করছেন সেটা দিয়ে আপনি এডিট করতে চান, তাহলে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এগুলো সব কেটে দিই, হ্যাঁ এগুলো আর লাগবে না, এটা কেটে দিলাম। এবার দেখেন একটা আপনি এডিটরের মতো পাবেন। সাইডে দেখেন আপনাকে হেডিং অ্যাড করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও বাটন, তারপর আরও অনেক কিছু অ্যাড করা যায়। আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন, করার পর এইখান থেকে একটা সেকশন অ্যাড করবেন। এরকম একটা সেকশন দিলে যে এই ধরনের একটা সেকশন হবে, এটার ভিতরে আপনি টেক্সট অ্যাড করেন, তারপর হচ্ছে এখানে যান, তারপর একটা ছবি অ্যাড করতে পারবেন, জাস্ট টান দিয়ে না বসাবেন, কত ইজি দেখেন, দেখছেন কত ইজি। আপনি এখানে একটা টেক্সট আনেন, টেক্সটের ভিতরে আপনি ধরেন দিলেন যে হাই উই আর লার্নিং ওয়ার্ডপ্রেস। আপনার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, একটু ওয়েট করেন, পানি খাই। আপনারা আছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, যেটা করতেছি, এই যে দেখেন আমি কি করলাম, হাই উই আর লার্নিং ওয়ার্ডপ্রেস এরকম কিছু একটা লিখলাম, লেখার পর একটা ডট দিলাম। তা আপনি দেখেন টেক্সট আমার বাম পাশে আছে না? এটার মধ্যে এত মজার একটা জিনিস, যে এই সফটওয়্যার দিয়ে আপনি বা যে প্লাগইনটা দিয়ে, এটাকে বলা হয় এলিমেন্টাল পেজ বিল্ডার। এই পেজ বিল্ডারটা দিয়ে আপনি টেক্সটের দেখেন কত কিছু করতে পারেন। এটা লেফটে অ্যালাইনমেন্ট হয়ে আছে, সেন্টার করতে পারবেন, রাইট করতে পারবেন, আবার জাস্টিফাই করতে পারবেন। জাস্টিফাই হলে কি হতো, যেখানে ধরেন অনেক প্যারাগ্রাফ, বড় একটা প্যারাগ্রাফ আছে, তখন এটা সমানভাবে সব পাশে সেম উইথ থাকতো। তো যাই হোক, আমরা সেন্টার করি। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে, দেখছেন কালার কেমন করে চেঞ্জ করতেছি, দেখছেন আমার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতেছি। আপনার যেমন মন হচ্ছে আপনি কালার দিলেন, ঠিক আছে। এই যে দেখছেন কালার চেঞ্জ করতেছে। আপনি আবার টেক্সটের এই যেখানে আসেন টাইপোগ্রাফি, এখান থেকে টেক্সটের ফন্টও চেঞ্জ করতে হবে, রোবটও আছে, রাইটার্স বানান, ঠিক আছে। আপনার মন যেটা চাইতেছে সেই জিনিসটা ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে আপনার কষ্ট করে ওই ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে না, আপনার যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন। আবার দেখেন টেক্সটের সাইজ বড় ছোট করতে পারতেছেন, ব্যাপারটা মজার না? আপনি ওয়েটও চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন ডিফল্ট এটা আপনি 100 করলেন, 400 করলেন, 700 করলেন, মানে যখন যেটা মন চায়। তারপর দেখেন আরো মজার জিনিস আছে, ট্রান্সফর্ম করতে পারবেন। আপার কেস করলেন, লোয়ার কেস করলেন, ক্যাপিটালাইজ করলেন। আর নর্মাল দিলে কি হবে, নর্মাল হচ্ছে এই যেরকম নর্মাল থাকবে, বা আপনি ডিফল্ট দিলে আপনি যেভাবে দিয়েছেন ঠিকভাবে থাকবে। কারণ আমরা আপার কেস করলাম, এটা একটু ছোট করে দিন। আবার যদি আপনি চান যে লাইন হাইট বাড়াইতে, এই যেখান থেকে লাইন হাইট বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে লেটার স্পেসিং বাড়াইতে পারবেন। দেখছেন কত সহজে অল্প সময়ে ডেভেলপ করতেছি জিনিসটা। তারপর আপনার যদি ছবি প্রয়োজন পড়ে, এখানে আসেন, আসার পর ধরেন আমার ছবি কই আছে দেখি তো, ধরেন এই যে একটা ছবি আমি নিয়ে আসলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করবো, কিংবা সিলেক্ট ফাইল দিলেও চলবে, জাস্ট টান দিয়ে এনে বসিয়ে দিলাম। এই যে দেখেন ছবি অ্যাড করলাম সুন্দর মতো। আপনি যদি চান ছবিটা ছোট বড় করতে পারেন, এই যে দেখছেন ছোট বড় করতেছেন। তারপর আপনি চাইলে ওপাসিটি দিতে পারেন, হোভার দিতে পারেন। হোভার করলে কি হবে সেটাও দিয়ে দিতে পারবেন, নর্মাল থাকলে কি হবে। তারপর একটা বর্ডার দিতে পারবেন, বর্ডার রেডিউস দিতে পারবেন, সব এখানে দেওয়া আছে।
ওকে, তারপর দেখেন এই যে একটা, এটা কি সেকশন, হ্যাঁ, এইটা সেকশনটা দেখেন, এটা নর্মালি দেখতে কেমন দেখা যায় এরকম। আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, এই যে এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। এই দেখেন আমার এটা এরকম হয়ে গেছে। আপনি যদি চান এই জিনিসটারে ছোট বড় করতে পারবেন, এই যে এই জিনিসটার উইডথটা বড় ছোট করতে পারবেন, কিংবা ফুল উইডথ দিতে পারবেন, আপনার যেরকম করে মন চায়। ধরেন আপনি এখানে যে আমরা আছে বক্সই রাখি, আমরা এটাকে বড় করে, এই যে দেখেন এটা হচ্ছে বক্স, এই যে দেখেন এই উইডথটা কমতেছে বাড়তেছে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে আমার সেকশনের ভিতরে একটা আরেকটা মনে করেন কলাম দেওয়া থাকে, সো এটাই আপনার বড় ছোট হচ্ছে, দেখেন দেখছেন এটা বড় হয়ে গেল, আবার এটা দেন বড় হয়ে যাবে। সো ধরেন আমি এখানে একটা প্যারাগ্রাফ দিই, ধরেন প্যারাগ্রাফ আনার জন্য আপনি চাইলে হেডিংটা ইউজ করতে পারেন কিংবা টেক্সট এডিটর ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে আসলাম, এখানে ধরেন আমি আরও কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো। প্যারাগ্রাফ আনার জন্য আমার একটা আপনার হচ্ছে এক্সটেনশন আছে, এটা দিয়ে আমি লরেম ইপসামের ডামি টেক্সট নিয়ে আসতে পারি। কপি দিলাম, এরকম দিলাম, দেখেন অনেকগুলো টেক্সট এসে গেছে, দেখেন। এখন এটা দেখলে আপনি উইডথটা বুঝতে পারবেন কেমন উইডথটা কাজ করতেছে। আমি এখানে আসি, আবার আসার পর দেখেন এটা কমাইতেছে বাড়াইতেছে, দেখছেন এই উইডথটা কমে আসতেছে। আপনি চাইলে এটা ফুল উইডও করতে পারবেন, ঠিক আছে। ফুল উইডটা কেমন করে করা যায়, ধরেন আমি এটা কেটে দিই, এই বক্স না রেখে আমি ফুল উইড দিলাম, দেখেন কি হচ্ছে এখন একদম পাশে লেগে গেছে, ঠিক না। এই যে দেখেন সাইডে একটা সামান্য একটা এজ আছে না, এজটা কেমন করে আসে, এজটা আছে এইভাবে, এই যে দেখেন প্রত্যেকটা সেকশনের ভিতরে একটা ডিফল্ট প্যাডিং মার্জিন থাকে, এই প্যাডিং মার্জিন এই সেকশনের ভিতরে আবার কি আছে, একটা কলাম আছে, ঠিক আছে। আপনি চাইলে এমন করে দেখতে পারবেন যে একটা নেভিগেটর দিলেন, নেভিগেটর দিলে আপনি বুঝতে পারবেন যে এটা আমার সেকশন। কেমন করে আনতে হয়, এই রাইট বাটনে ক্লিক করে নেভিগেটর আনবেন, কিংবা এখান থেকে হচ্ছে আপনার এই যে এটাতে ক্লিক করলে নেভিগেটর আসবে। এই দেখেন এটা আমার সেকশন, এটা আমার সেকশন, সেকশনের ভিতরে কি আছে, একটা কলাম আছে, এই কলামের ভিতরে একটা হেডিং আছে, ইমেজ আছে, একটা টেক্সট এডিটর আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি এই যে কলামটার ভিতরে দেখেন একটা প্যাডিং মার্জিন ডিফল্ট আছে, সেটাকে উঠে দিই, দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। এই সাইডে একটা জিনিস আছে, এটা আমি উঠে দিই, এটা উঠে দিলাম, 0 0 করে দিলাম, এখন দেখেন একদম লেগে যাবে, দেখছেন লেগে গেছে। এখন যদি আপনি চান যে আমার ফুল উইডথটা করছে, আমি চাচ্ছি ডানে বামে একটা প্যাডিং দিতে, কেমন করে করবেন, এখানে আসলেন, আসার পর এখানে একটা মার্জিন দিতে পারতেছেন, একটা প্যাডিং দিতে পারবেন। ধরেন আমি লেফটে রাইটে 80 দিলাম, 80 দিলাম, দেখেন কি হচ্ছে, লেফট রাইটে 80 পিক্সেল পাই গেলাম। উপর নিচে ধরেন আমি 60 দিলাম, বটমে দিলাম 60, দেখেন 60 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিচ্ছে, ওকে। ব্যাপারটা মজার না, আপনার যখন যেটা মন চায় আপনি করতে পারতেছেন। আচ্ছা, তো আরও দেখেন, ধরেন আমি এটা তো শেষ, আমি এখানে আসলাম, আসার পর আমি একটা সেকশন অ্যাড করলাম। এই যে এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, এই যে 2টা 3টা, এই যে এটার কাজটা কি, এটা দেখেন এই সেকশন, এটার মধ্যে আমি ক্লিক করলাম, এই যে দেখেন এই যে রাইট বাটনে ক্লিক করে করলাম কি এডিট সেকশনে ক্লিক করতে পারি, কিংবা এখানে নেভিগেটর দিলাম। তারপর দেখেন এই সেকশন আন্ডারে কি আছে, একটা কলাম আছে। এখন যদি আপনি চান যে না আমি আরও কয়েকটা কলাম বাড়াইতে, কেমন করে করব, এই যে দেখেন এটা আমার কলাম না, এই জায়গাটায় দেখেন এটা কাটা দিলে আসবে না, এই যে এটা আমার একটা কলাম না, এটার ভিতরে আমি চাইলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, দেখেন কলাম বাইরে গেছে। আবার এখানে আসেন, এটা কেটে দেন, এটা আবার ক্লিক করেন, ডুপ্লিকেট করলাম। আগে এখানে দেখেন একটা সেকশনের ভিতরে, নেভিগেটর ওপেন করি, একটা সেকশনের ভিতরে একটা কলাম ছিল, এখন একটা সেকশনের ভিতরে কয়টা কলাম, আপনি যেখানে ক্লিক করবেন দেখেন উপরে নিয়ে যাচ্ছে, দেখছেন। আবার এখানে আসেন, এটা নিচে নিয়ে যাচ্ছে, মানে যেখানে আছে এই সেকশনের ভিতরে দেখেন 3টা কলাম, আপনি চাইলে কলাম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, বা আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে ডুপ্লিকেট দিলে আপনার বেড়ে যাবে। আপনি সর্বোচ্চ কয়টা 10টা 11টার মতো ইউজ করতে পারবেন, এতগুলো লাগে না। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে এসেও আপনার প্রি ডিফাইন করা থাকে যে আপনার কয়টা কলাম লাগবে, যে সিলেক্ট ইউর স্ট্রাকচার, আপনি একটা নিতে পারেন, 2টা নিতে পারেন, 3টা নিতে পারেন এরকম, কিংবা একটা বড় আর একটা ছোট নিতে পারেন। এই যে দেখেন একটা বড় আর একটা ছোট, আবার এই জিনিসটা আপনি বড় ছোট করতে পারবেন কেমন করে, এই যে দেখেন এখানে আসেন, এখানে আসার পর আপনি এখানে কলামের উইথ নিজে ডিফাইন করে দিতে পারবেন, কিংবা এই যে এখানে দেখেন মাউসটা হোভার করলে দেখেন এই যে দেখছেন বড় ছোট করা যাচ্ছে, এই যেভাবে করে করতে হবে। আপনি এখানে একটা টেক্সট দেন, কিছু একটা দেন, একটা ইমেজ দিলেন, ঠিক আছে, একটা ইমেজ দিলেন এখানে, আর এখানে ধরেন আপনি এই জিনিসটা কপি করে নিয়ে আসতে পারবেন চাইলে, এই যে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, বা লিখতে পারেন, পেস্ট করেন, আর ছবিটার এখানে আমি কপি করলাম, কপি করে, কপি করার পর এখানে তো অলরেডি আমি একটা ইমেজ অ্যাড করে ফেলছি, বা এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। এবার যদি এখানে বসাই দেন পেজটা, এবার এসে পড়ছে, বড় করেন, এবার ছবিটা একটু বড় করেন। আপনি চাইলে ছবিরও এই যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন, দেখেন সেন্টার আছে, লেফটে নিতে পারবেন, রাইটে নিতে পারবেন, ঠিক আছে। আবার এটারে আমি চাইলে রাইটে নিতে হবে। তারপর আপনি যদি মন চায় আপনি একটা বাটন আনলেন, বাটন কোথায় পাবেন, এখানে আসেন, সার্চ করেন, বাটন এনে বসাই, টান দেন, বসে দেন। এবার এটারে আপনি চাইলে রাইটে নেন, সেন্টারে নেন, দেন আমি এখানে নিলাম, ক্লিক হেয়ার দিলাম, এখানে দিলাম, আপনি লিখলেন যে ভিজিট ওয়েবসাইট,
আচ্ছা কি লিখলাম, ভিজিট আওয়ার আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু একটা দিলাম। তারপর এখানে চাইলে আপনি লিঙ্ক বসাতে পারবেন। এখানে দেখেন হ্যাশ দেওয়া আছে, ধরেন আমি এখানে দিলাম কিছু একটা দিলাম, এরকম দিলাম, হ্যাঁ এই যে এটা দিলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় দিলাম, কোথায় আমার সাইটটা, এই যে এখানে, এখানে একটা দিলাম, এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে বলে দিতে পারবেন যে এটা কোথায় চান, ওপেন ইন এ নিউ উইন্ডো নাকি কিছু করতে চান না, রাখলে এমনি ওপেন হবে, যদি মানে দেন তাহলে নতুন উইন্ডোতে ওপেন হবে। তো এটা গেল, যা পর আর কি করা যায়, আর কি করা যায়। আচ্ছা বাটনটা দেখেন একটা বর্ডার রেডিয়াস আছে তাই না, আপনি টেক্সটটা বড় করতে পারবেন। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে মন্টেসেরাট নামে একটা জিনিস আছে, টেক্সট আছে, মন্টসেরাট নামে একটা টেক্সট আছে, এটা দিলাম। তো আমি দিলাম ধরেন 24 পিক্সেল। তারপর এখানে আমি ওয়েটটারে বাড়াই দিলাম 600। তারপর আমি ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এরকম, এরকম একটা দিলাম। এই যে দেখেন বর্ডার রেডিয়াস এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ধরেন 20 দিলেন, 20 পিক্সেল হয়ে গেল। আবার 25 দেন, 25 পিক্সেল হয়ে গেল। আবার যদি 0 দেন, 0 হয়ে যাবে। ঠিক আছে, দেখছেন সুন্দর মতো হয়ে গেল। এখন যদি আপনি চান যে এই সেকশনটা আমি উপরে নিতে, তাহলে নিতে পারেন, টান দেন, টান দিয়ে মাউসটা স্ক্রল করেন, করে করে উপরে নিয়ে যান, বাস একটু উপরে এসে বললাম। তো এটা গেল। আপনি চাইলে হচ্ছে একটা প্যাডিং অ্যাড করতে পারেন। আচ্ছা মার্জিন জিনিসটা কেমন করে কাজ করে, অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গিয়ে এখান থেকে টপ থেকে ধরেন 40 দিলেন, 50 দিলেন, দেখেন মার্জিন কাজ করতেছে। আবার প্যাডিং দিলে কি হবে, প্যাডিংও দিতে পারেন, কোনো সমস্যা নেই, প্যাডিংও দেন, কোনো প্যারা নেই। উপর থেকে একটা প্যাডিং দেন 20 পিক্সেল বা মার্জিন দেন, আপনি যেমন করে মন হচ্ছে আপনি প্যাডিং মার্জিন এডিট করতে পারেন। এবার হচ্ছে আপনি যখনই যত কাজই করেন না কেন, আপনি এই জিনিসটা তো সেভ করতে হবে নাকি? হ্যালো, সবাই আছেন? জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ, আপনার যে কাজটা করছেন, জি কাজটা শো করার জন্য আপনার সেভ করতে হবে। সেভ করার জন্য আপডেটে ক্লিক করবেন, করার পর এবার এই যে ইউআরএলটা আছে না, এই যে টেস্ট, এটার মধ্যে আমরা ওপেন করি চোজেন জেনারেশন গো। এটার পর আমরা কি করব, টেস্টে যদি ক্লিক করি, টেস্টে ক্লিক করলাম। এবার দেখেন, ও আচ্ছা এই সাইটটা কিন্তু আসে নাই। কারণটা কি, কারণটা হচ্ছে যে আমরা পেজটার নামটা কি দিয়েছি, হোম, তাই না? পেজের নাম দিয়েছি আমরা হোম, তাহলে হোম দিই, হোম দিলে আসে বলবো। ওকে, আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করছি কোথায়, ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করছি হচ্ছে আমরা টেস্টের ভিতরে, তাই না? এবার আপনি চাইলে এটা সেট করে দিতে পারেন, কেমন করে, আমরা হচ্ছে মাই ব্লগে যাই, ড্যাশবোর্ডে যাই, আপনি যে বলে দিতে পারবেন, সেটিংসে যান, রিডিংয়ে যান, মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে কেমন করে রিড করতে চাচ্ছেন এটা বলে দিতে পারবেন। এখানে আসেন, এটাতে ক্লিক করেন, হোম পেজ হিসাবে কাকে সিলেক্ট করতে যাচ্ছেন, যেটা নাম দিছে হোম সেটা আসবে। আপনি যদি পেজের নাম অন্য কিছু দিতেন সেটাও সিলেক্ট করতে পারতেন। আমি এটা দিলাম, তারপর সেভ চেঞ্জেস দিলাম। এবার দেখেন আমি যখনই টেস্টে ক্লিক করতেছি, টেস্টে ক্লিক করলে দেখবেন আমার ওই হোম পেজটা এসে পড়তেছে, হোম নামের যে পেজটা আছে সেটা এসে পড়তেছে, দেখছেন আইসা পড়ছে। তারা বুঝতে পারছেন কেমন করে ইজিলি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। জি ভাইয়া। আচ্ছা এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, এটা সামনে শিখতে গেলে দেখবেন আপনার খুব অল্প সময় আপনি ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতেছেন। যাই হোক আজকে আমরা এটা থাকুক, একটা ক্লাইম্যাক্স থাকুক ইনশাল্লাহ, সামনে কয়েকটা ক্লাসের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা শুরু করব, তখন আরো বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা করব। ওকে, কারো কিছু জানার আছে এর মাঝখানে? না ভাইয়া, ওই যে আমার আমার ইয়াটার লিঙ্কটা আচ্ছা আপনার লিঙ্কটা কি সমস্যা হচ্ছে একটু বলেন এবার। আমি কয়েকবার সাবমিট করছি, কিন্তু হচ্ছে সাবমিট করার পর আর দেখা যায় না লিঙ্কটা। আচ্ছা আপনি ইয়া করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন। ওই যে গিট হবে ভাইয়া। আপনার স্ক্রিনটা শেয়ার করুন। হ্যালো, কথা শোনা যায়? আচ্ছা অ্যাড অন ডোমেন আর সাবডোমেনের মধ্যে পার্থক্য কি, একজন কোশ্চেন করছেন। অ্যাড অন ডোমেনটা হচ্ছে যে মানে এটা যে বোঝায় যে আপনার মানে এটা এই জিনিস এই টার্মটা শুধুমাত্র আপনি সি প্যানেলের মধ্যে পাবেন। এই যে সি প্যানেলে যাই, সি প্যানেলে আপনি যদি এখানে আসেন, কোথায় কোথায় অ্যাড অন ডোমেনটা, অ্যাড অন ডোমেন, অ্যাড অন, এই যে দেখেন অ্যাড অন ডোমেনটা হচ্ছে যে আপনার যে একটা ওয়েবসাইটের সম্পর্কে একটা ইউআরএল আছে না, এই যে ধরেন এই যে চোজেন জেনারেশন গো, এটা হচ্ছে একটা ডোমেন। এরকম আপনি আরো 3-4টা আপনার সি প্যানেলে অ্যাড করতে পারবেন। আমাদের এখানে লিমিটেশনস আছে
যে 3টা আপনি চাইলে 5টা 6টা মানে আমাদের যত লিমিটেশন দেওয়া থাকে ততগুলো অ্যাড করতে পারবেন। এটার মানে হচ্ছে যে আপনি একটা পুরো একটা ফুল ওয়েবসাইট এরকম একটা ডোমেইন দিয়ে আপনি একই cPanel এর মধ্যে 3-4টা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। আর সাবডোমেইনের কাজটা হচ্ছে সাবডোমেইন জিনিসটা হচ্ছে এটা কিছুই না, একটা জাস্ট cPanel এর মধ্যে আপনার ফাইল মানে আপনার যে মেইন ডোমেইনটা আছে এটা ভাই পাবলিক। আপনার স্ক্রিনটা শেয়ার নাই তো ভাই, মানে ছোটই আছে আর কি। আচ্ছা আমি পরে দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা আপনার কি সমস্যা হয়েছে দেখি। না রিয়াদ না ভাই স্ক্রিন আচ্ছা আচ্ছা রিয়াদ ভাই প্রবলেমটা সলভ করতে তারপর দেখাচ্ছি। জি ভাই দেখাচ্ছে। আচ্ছা স্ক্রিন শেয়ার করছে কি বাজিদ শাহরিয়ার, সমস্যা কার আমি বুঝি নাই। ভাইয়া আমার আচ্ছা আচ্ছা দেখেন যেহেতু আপনি স্ক্রিন শেয়ার করছেন তাহলে দেখাই ফেলেন কি সমস্যা বলেন। একটু দ্রুত বলবেন, আপনার সমস্যাটা একটু দ্রুত বলেন। ভাইয়া আমি গিটহাবে ইয়ে করতেছি কিন্তু আপলোড হচ্ছে না। আপনি ক্লাসের ভিডিও ফলো করে আপলোড করছেন? জি ভাইয়া। আচ্ছা গিটহাবে যান দেখি। HTML ফাইলটা দিয়ে দেখছিলেন ভাই? আচ্ছা আপনার রিপোজিটরি কোনো ক্রিয়েট করা আছে? হ্যালো ভাইয়া কোথায় যাইতো সামনে? ভাইয়া ক্লাস কি আজকের মতো এখানেই শেষ নাকি? হ্যালো না ভাই এখনো তো শেষ হয় নাই। না ওর তো যে আপনার প্রবলেম ইয়ে করতেছে। হ্যালো জি ভাইয়া। হ্যাঁ বাজিদ ভাই কি সমস্যা এবার বলেন। ভাই আপনার কথাটা বোঝা যাচ্ছে না। ভাইয়া আমি গিটহাবে আপলোড করছি কিন্তু আচ্ছা লিংকটা হচ্ছে না। আচ্ছা দেখি আপলোড করেন। আপনি সেভ দেন নাই তো ভাই, সেভ দেন এটা। গিটহাব লিংক আসছে আমার। জি ভাইয়া বাকিটা তো এবার লিংকে ক্লিক করলে আসবে। আর কিছু
আপনার ওই যে HTML ফাইলটা মেনশন করে দেন, স্ল্যাশের পরে HTML ফাইল যেটা দিছিলেন এটা দিয়া দেন, দেখেন এখানে দেন। হ্যাঁ হ্যাঁ, এই HTML ফাইলটা ওইখানে দেন, এই যে নামটা দিছেন পরে দেন। আপনি এটার index.html বানান। আপনি ইন্ডেক্স দেন নাই তো? হ্যাঁ, উনি তো এটা সেভই করে নাই। হ্যাঁ, index.html দেন আগে, তাহলে তো হবে না। না ভাই, ফাইলটা তো আপলোড করে দিছে না, এখন ওইখানে চেঞ্জ করতে হবে তো। আচ্ছা যান যান, ফাইলে যান, দেখি কি অবস্থা এটার। আপলোড করছেন এটারে? হ্যাঁ আপলোড করে দিছে, এখন এখানে যে নামটা আছে ওইটা দিয়ে দেখেন, এখানে যে নামটা আছে এটা কপি করে ওইখানে স্ল্যাশের পরে দিয়ে দেখেন। ওই যে আনটাইটেল কি জন্য আপনার, ওইটা দেন তো, দেন তো। ইন্ডেক্সই দেওয়া লাগবে পরবর্তীতে। আপনাদের আমি কয়েকবার বলছিলাম, যখন ফাইল আপলোড দেন অবশ্যই index.html ফাইলটা, মানে ফাইলের নাম লিখবেন, লিখে তারপরে আপলোড দিবেন। তাহলে গিটহাবে অনেক ইস্যু হয়, কারণ আমাদের কিন্তু গিটহাবে আগের মতো ফ্রি প্ল্যান নাই, বুঝছেন? গিটহাবে আগে আপনার একদম অনেক কিছু করা যেত, এখন অনেক রেস্ট্রিকশনস আছে, এখন হচ্ছে প্রিমিয়াম প্ল্যান আছে, অনেক ঝামেলা আছে। সো ইটস বেটার সবসময় সেফ সাইডে থাকা আর কি। ভাইয়া আপনি রিনেম দিয়ে এটা কপি করেন, তাহলে তো চলে, এমনিতে ভুল হতে পারে, আপার কেস লোয়ার কেস আছে। হুম হুম। পুরোটা মার্ক করে কপি করেন। আরে ভাই, আপনারা বলছি যে ফাইলের নামটা পুরোটা কপি করতে, আপনি স্কেপ চাপ দেন, স্কেপ, কিবোর্ড থেকে স্কেপ দেন, কিবোর্ড থেকে স্কেপ দেন, কিবোর্ড থেকে স্কেপ দেন আগে। বাজিত ভাই, কিবোর্ড থেকে স্কেপ। হ্যাঁ, এই যে এই নামটা কপি করেন, এই যে দেখেন মেসেজ একটা নাম আছে না, এটা কপি করেন। এটা হবে না, বুঝছেন? আপনার ইন্ডেক্সই পরবর্তীতে দেওয়া লাগবে হয়তো। দেখেন, তাও ট্রাই করে। আচ্ছা আচ্ছা ভাই, আমার সমস্যাটা একবারই ছোট সমস্যা, আমি আমার সমস্যাটা একটু দেখাইনি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমারটা স্ক্রিনটা তো অফ অনেক করেন। লং টাইম প্রসেস। স্ক্রিনটা অফ করেন, একবারে দেখাবো, সমস্যা নেই। আপনার স্ক্রিনটা অফ করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা রিয়াদ ভাইটা দেখেন, পরে আমি দেখাচ্ছি কি করতে হবে। আপনি স্ক্রিনটা শেয়ার করুন। এই যে ভাইয়া হচ্ছে এই যে আমি কমেন্ট বক্সে আমার ইয়েটা দিচ্ছি। হুম। এখন হচ্ছে রিপ্লেস দিচ্ছি, আর হচ্ছে রিপ্লেস দেওয়ার সাথে সাথে চলে যায়। এই যে এখন আর নাই। তাই উইয়ার্ড তো ব্যাপারটা। যেহেতু ওই যে ভিউ টু ও মোর, এখন আসছে, এখন আসছে। ও অনেকবার অনেকবার আপলোড দিছি আমি, অনেকবার। এটা ফেসবুকের কোনো একটা বাগ থাকতে পারে, এটা ব্যাপার না। আচ্ছা, আমি গিটহাবের ব্যাপারটা আরেকবার দেখাইতেছি। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে। আপনাদের গিটহাবের ইস্যুটা হচ্ছে একটু জাস্ট খেয়াল রাখবেন, যে আপলোড করার সময় খেয়াল রাখলে হয়। ওটার জন্য তো ভিডিও দেওয়া আছে অনেকগুলো, ইউটিউবে একটা দেখে হ্যাঁ, নিতে হয়। আর আমার ভিডিওগুলো দেখলে তো সমস্যা থাকার কথা না, একদম ইজি একটা জিনিস। জাস্ট হচ্ছে এই যে এখান থেকে নিউ, কিংবা এখানে দুই জায়গার এক জায়গায়, ঠিক আছে, রিপোজিটরি নিউ, কিংবা এখানে আসবেন, ক্লিক করবেন। ভাইয়া আপনার স্ক্রিনটা ছোট হয়ে আছে।
এখনো ছোট আছে? জি ভাইয়া। দাঁড়া, জি ভাইয়া তো অন করে এখন দেখেন তো ঠিক আছে কিনা। জি ভাই এখন ঠিক আছে। আচ্ছা, কোথায় যেন ছিলাম। এই যে ধরেন আজকের ক্লাসের ফাইলটা ধরেন আমি আপলোড করব। কোথায় 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 কোথায়, আচ্ছা এগুলো কেটে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে যে আচ্ছা ক্লাস এরকম কিছু একটা দিলাম, ক্লাস 22 এরকম একটা দিলাম, পাবলিক দিলাম, অ্যাড এ রেডমি ফাইল দিলাম, ক্রিয়েট রিপোজিটরি দিলাম। তার পরবর্তীতে এখানে যদি আসি, আচ্ছা যান আমি আগের ফাইলটা আপলোড করি, HTML একটা যে কোনো দেখি কোথায় আছে। এই যে ফাইলটাই পুরোটা আপলোড করবো, ঠিক আছে। কি করতে হবে আমার, আপনারা খেয়াল করবেন অনেক সময় আমাদের হয় কি যে আমরা যখন আপলোড করতে যাই অনেকে করে কি যে আমরা সিলেক্ট করে করে করি, সিলেক্ট করে করে করতে গেলে যে ঝামেলাটা, অনেক সময় ইমেজ ফাইলটা দেখবেন আপনি আপলোড করতে পারতেছেন না। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ধরে